আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাশফিক আহমেদ বলছিলাম বাগেরহাট জেলার মোল্লাহাট থানা থেকে। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব এটা আমি সংগ্রহ করেছি 2021 সালে। আপনি জানেন যে বা আপনারা জানেন যে আমি ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসি। ছোটবেলা থেকে ভৌতিক ঘটনা শোনার উপর আমার একটা আলাদা আগ্রহ রয়েছে। এটা আমার পরিবার বা আমার এলাকার মানুষ সবাই জানে। জীবনের সবচেয়ে বেশি ভৌতিক ঘটনা শুনেছি আমার দাদির মুখে। আমার দাদি 2024 সালে মারা গিয়েছেন। 2021 সালে আমি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গহরডাঙ্গা মাদ্রাসার ওয়াজে যাই। দক্ষিণবঙ্গের অন্যতম বিরাট ওয়াজ মাহফিল হয় ওখানে। বাংলাদেশের সকল জেলার মানুষ এবং আলেম ওলামারা সেখানে আসেন ওয়াজের সময়। আমিও অনেকবার গিয়েছি। 2021 সালে আমি গিয়েছিলাম। সন্ধ্যার একটু আগে একটা লোককে খেয়াল করলাম, মাথায় বড় টুপি, বড় বড় দাড়ি, বিশাল বিশাল চুল, বয়স 70+ তো হবেই। দেখতে অনেকটা তান্ত্রিকের মতো লাগে। লোকটা একা বাঁশের সাথে হেলান দিয়ে বসে বসে কি কি যেন ভাবছে। ওয়াজে যেখানে মানুষ বসে সেখানে বাঁশ দিয়ে বিশাল প্যান্ডেল তৈরি করা হয়। যারা গহরডাঙ্গা মাদ্রাসার ওয়াজে গিয়েছেন তারা বিষয়টা জানবেন। লোকটাকে কয়েক মিনিট দেখলাম আর অবাক হলাম। ভাবলাম একটু কথা বলি। গিয়ে বললাম যে, কাকা কেমন আছেন, বাড়ি কোথায়? তো উনি আমার দিকে গম্ভীরভাবে ফিরে তাকালেন, কোনো উত্তর দিলেন না। আমি আবার বললাম যে, ও কাকা কথা শুনছেন? তো উনি ইশারা দিয়ে আমাকে তার পাশে বসতে বললেন। আমিও বসলাম। বসার পর ওনাকে বললেন যে, আপনার কি কোনো সমস্যা? অনেক সময় ধরে বসে থাকতে দেখছি আপনাকে আনমনা হয়ে, আর আমরা কথা বলছি উত্তরও দিচ্ছেন না। কোনো সমস্যা হয়েছে কি, আমাদেরকে বলেন। তখন লোকটি বলে, আরে বাবা রে, এত বিরক্ত করিস কেন রে? গায়ে অনেক জোর হয়েছে, বয়স কম, তাই কথার টোন বেশি, তাই না? এসব শুনে আমি তো অবাক হয়ে গেলাম। তো উনি বলে কি? আমি বললাম, চাচা কোনো সমস্যা হয়েছে কি না আপনার? একা একা বসে আছেন, কারোর সাথে কথা বলছেন না, মাঝে মাঝে উপরের দিকে তাকান। আপনার বাড়ি কি আশেপাশে? চাচা মনে হয় বুঝতে পেরেছেন যে উনি তার সাথে আসলে কথা বলবেনই। তো চাচা বলেন যে, এত উত্তেজিত হলে হবে? আমি তো মানুষ, বেঁচে আছি এটাই বেশি। বাড়ি ঘর পরিচয় এসব দিয়ে কি আসে যায় রে বাপু? বয়স হয়েছে, কখন আল্লাহর ডাকে চলে যাব। এক এক সময় এক এক জায়গায় থাকি, নির্দিষ্ট করে কোনো ঘর বাড়ি নাই। তখন আমি বললাম, চাচা আপনার চুল এত বড় রেখেছেন কেন? অনেক সময় খেয়াল করলাম যে আপনি মাঝে মাঝে উপরের দিকে তাকান, কারণ কি? এই কথা বলার সাথে সাথে উনি আমার দিকে এমনভাবে তাকালেন মনে হয় আমি ওনার মেজাজ খারাপ করে দিয়েছি। তখন আবার বললাম যে, চাচা কোনো সমস্যা? তখন চাচা বলেন যে, বাপুরে এটা অনেক বড় ইতিহাস। আমি ভবঘুরে, ঘর বাড়ি পরিবার পরিজন কিছুই নাই আমার, আর এসব কিছুর জন্য আমিই দায়ী। এখন বিভিন্ন জায়গায় থাকি, ইবাদত করি, মাদ্রাসা মসজিদে থাকি, তাবলিগের সাথী হই, এভাবেই দিন কেটে যায়। আমি কোনো তান্ত্রিক গোছের কিছু না, বুঝছো তো? আমাকে দেখে তো জাদুকর তান্ত্রিক মনে করছিলা। তখন আমি চাচাকে এই বিষয়টা শোনার জন্য এক কথায় চেপে ধরি, ঘটনাটা কি। চাচা এক পর্যায়ে বলে যে, এগুলো সচরাচর কাউকে বলি না রে বাপু, পাপের কথা বলতে ভালো লাগে না, বুকের ভিতর হু হু করে ওঠে, বহু বছর চাপা দিয়ে রাখছি। যখন শুনতেই চাস মাগরিবের নামাজের পরে আসিস, তারপর দেখি বলবো ইনশাল্লাহ। তার কথা মতো মাগরিবের পর সেই জায়গায় আসলাম। দেখি চাচা হেলান দিয়ে আগের মতো করে বসে আছেন। আমাকে দেখে মুচকি হাসি দিলেন, বলল যে, এই পাশে বস। আমার জীবনের একটা অভিশপ্ত অধ্যায় আছে, যেটা আমি সচরাচর কাউকে বলি না। যদি কারোর সাথে আন্তরিকতা হয়, কেউ জিজ্ঞেস করে, খুব চেপে ধরে, তখন বলি। বললে নিজেকে হালকাও লাগে, বুকের মধ্যে হু হু করে ওঠে। ওই সমস্ত কাজের কারণে আজকে আমার এই অবস্থা। তাহলে শোন সেই অভিশপ্ত জীবনের কথা। এরপর উনি বলতে শুরু করেন, সাল 72 কি 73 হবে। উনি ওনার ভাষায় বলেন, আমরা সেভাবেই বলছি। একটা সাধারণ ঘরে জন্ম আমার। 2 ভাই 1 বোন, আর বাপ মা নিয়ে আমাদের সংসার ছিল। আমার বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলায় ছিল তৎকালীন সময়ে। শরীরের গঠন ভালো এবং সাহসী হওয়ায় এলাকার বিভিন্ন কাঠুরেদের সাথে সুন্দরবনের ভেতরে যেতাম কাঠ কাটতে। সবসময় না, মাঝে মাঝে। বয়স তখন 20-21 হবে। ছোটবেলা থেকে দারুণ সাহসী ছিলাম। আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে ফকির বাড়ি ছিল, মানে বংশ পদবী ফকির।
ওই বাড়িতে চামেলি নামে একটা মেয়ে ছিল। অবস্থা ভালো হওয়ায় আমাদের এলাকায় ফকির বাড়ির একটা নাম ডাক ছিল ওই আমলে। গ্রামের চলাচলের সময় মাঝে মধ্যেই ওই মেয়েকে দেখতাম। একটা সময় মেয়েটাকে আমার অনেক ভালো লেগে যায়। চিন্তা করতে থাকি কিভাবে তাকে আমার কথা বলবো। এসব চিন্তা করতে করতে কেটে যায় 2 মাস। আমরা খুবই সাধারণ ঘরের ছেলে। বাবা সুন্দরবনের খালের আশেপাশে নদীতে মাছ ধরে, সেই মাছ বেচে আমাদের সংসার চলে। বলতে গেলে আমি জেলে পরিবারের ছেলে। চামেলি ফকির বাড়ির মেয়ে, আবার চেহারাও ভালো। সব কিছু মিলিয়ে চামেলি যে আমার ভালো লাগার বিষয়টা মেনে নেবে না, এটাই স্বাভাবিক। ওই যুবক বয়সে যদি প্রথম কাউকে ভালো লাগে, তাহলে মানুষ সেই ভালো লাগার মানুষকে পেতে অনেক কিছু করতে চায়। আমিও তার ব্যতিক্রম না। আমার একটা সাইকেল ছিল। একদিন আমি সাইকেল চালিয়ে বাজারে যাচ্ছিলাম, তখন দেখি চামেলি বাড়ির দিকে যাচ্ছে। চামেলি আমাকে চিনতো। আমি সাইকেল দাঁড় করালাম। চামেলিকে দেখে আমার মনটা ভালো হয়ে গেল। আমি চামেলিকে বললাম, কেমন আছো চামেলি? চামেলিও উত্তর দিল যে ভালো। আমি বললাম, কোথায় গিয়েছিলে? চামেলি বলল, চাচার বাড়িতে। এটা বলে চামেলি আমার দিকে তাকায়, একটা মুচকি হাসি দিয়ে বাড়িতে চলে যায়। এই হাসি দেখে আমার ভালো লাগা ভালোবাসা যেন আরো বহুগুণ বেড়ে যায়। এরপর থেকে শুধু চামেলিকে দেখার ইচ্ছে জাগতে শুরু করে। ওদের বাড়িতে অনেক আম গাছ ছিল। তখন ছিল গরমের সময়। ওদের গাছের আম কোড়ানোর অজুহাতে ওকে দেখতে যেতাম। এক পলক চামেলিকে দেখার জন্য ওর বাড়ির আশেপাশে অনেক সময় কাটিয়ে দিতাম। তখন এত ঘরবাড়ি ছিল না, এত ঘনবসতিও ছিল না। দূরে দূরে বাড়ি ছিল, জঙ্গল গাছপালা ছিল বেশি। একদিন ভর দুপুরে ঝড় শুরু হয়েছে, সাথে বৃষ্টি। এই তো সুযোগ চামেলিদের বাড়িতে যাওয়ার। চলে গেলাম আম কুড়াতে। অনেক আম পড়েছিল সেদিন, অনেক ছোট ছোট ডালও ভেঙে পড়েছিল নিচে। আমি আম কুড়াচ্ছিলাম আর ভাবছিলাম চামেলিকে কখন দেখব। হঠাৎ পেছন থেকে কে বলে একটা মেয়ে কণ্ঠ ভেসে আসে। মানে বলছে যে ওখানে কে, এরকম। বুঝলাম এটা চামেলির গলা। পেছনে তাকিয়ে দেখি চামেলি দাঁড়িয়ে আছে। মনে যে কি যে ভালো লাগলো, বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। চামেলি বলল, আপনি এখানে কি করেন? আমি বললাম, আম কুড়োতে এসেছি। চামেলি বলে, আমাদের এখানে আম কুড়োতে আসেন কেন? এটা শুনে মনটা একটু খারাপ হলো। এরপর চামেলি বলে, আমি দেখি আপনি মাঝে মাঝে আম কুড়াতে আসেন। আম কুড়াতে আসবেন, এতে কোনো সমস্যা নাই। এখানে অনেকে আম কুড়াতে আসে। ওই দিন চামেলির সাথে কিছু সময় কথা বললাম। চামেলির কথা শুনে মনে হচ্ছিল সেও আমাকে পছন্দ করে। হঠাৎ চামেলি বলল, আমি ভিজে গেছি, আমার ঠান্ডা লাগবে, আমি যাই, আপনিও চলে যান, নাহলে ঠান্ডা লাগবে। এটা বলে চামেলি চলে গেল। এসব শুনে মনে মনে এক প্রকার ভালোবাসা উপচে পড়ার মতো অবস্থা। এভাবে চলতে থাকে দিন। মাঝে মাঝে চামেলির সাথে রাস্তায় দেখা হয়, আবার মাঝে মাঝে আম কুড়োতে গিয়ে দেখা হয়। এভাবেই চলে যাচ্ছিল দিন। একটা সময় নিজের মনের কথা বলার জন্য পাগলের মতো হয়ে যাচ্ছিলাম, কিন্তু কোনোভাবেই চামেলিকে বলতে পারছিলাম না। এদিকে সারাদিন চামেলিকে নিয়ে ভাবনা চিন্তা করার কারণে কোনো কাজেই কিছুতেই মন বসছিল না। সুন্দরবনে কাঠ কাটতেও যাচ্ছিলাম না। বাড়ি থেকে অনেক বেশি কথা বলতো, রাগারাগিও করতো, তাও যেতাম না। একদিন গেলে 10 দিন যেতাম না। এভাবে আর পারছিলাম না। একদিন আম কুড়াতে গিয়ে দেখি চামেলিও আম কুড়াতে আসছে। সেদিন আশেপাশে কেউ ছিল না। ওই দিন চামেলিকে আমার ভালোবাসার কথা খুলে বললাম। এরপর চামেলি যা বলল তা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। চামেলি আমার কথা শুনে বলে, আপনি এসব কি বলেন? আপনি ছেলে ভালো আমি জানি, কিন্তু আমার পরিবার আর আপনার পরিবার কি একসাথে কোনোভাবে যায়? এটা তো আপনাকে বুঝতে হবে। তাছাড়া এই কথা আমার বাপ চাচারা শুনলে আপনার কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। আমি চাই না আপনার কোনো সমস্যা হোক। আপনি চলে যান, এখানে আর আম কুড়োতে আসবেন না। আর শোনেন, সব জিনিস সবার কপালে সয় না। চামেলি চলে গেল। আমি মূর্তির মতো দাঁড়িয়ে ভাবছিলাম, কি হলো, কি হবে এখন আমার? আমার সব আশা শেষ। মনে পাথর চাপা দিয়ে ওই দিন বাড়িতে চলে গেলাম। মনটা এত খারাপ ছিল যে ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু আমি নিশ্চিত ছিলাম চামেলি আমাকে পছন্দ করে, কিন্তু পরিবারের কথা ভেবে আমাকে এটা বলছে। এভাবে কেটে যায় কয়েকদিন। এর ভিতর চামেলির সাথে আমার আর দেখা হয় না। চামেলিদের গৃহস্থ বাড়ি হওয়ায় ওদের বাড়িতে অনেকে কাজ করত। এর ভিতর একজনের নাম ছিল জ্যোৎস্না। এই জ্যোৎস্নার বাড়ি ছিল আমাদের বাড়ির কাছেই। জ্যোৎস্না আবার খুব ভালো ছিল, আমাদের সাথে তাদের ভালো সম্পর্ক ছিল পারিবারিকভাবে। জ্যোৎস্না আমার রক্তের কিছু না হলেও তাকে ছোটবেলা থেকে খালা বলে ডাকতাম। একদিন জ্যোৎস্না খালাকে আমি চামেলির কথা খুলে বললাম। খালা আমার কথা শুনে আমাকে বলে, আরে বলিস কি রে হতভাগা, আমাকে বলছিস ভালো কথা, খবরদার এই কথার কাউকে বলবি না। চামেলির বাপ চাচারা শুনলে তোর আর তোর পরিবারের কিন্তু ভয়ঙ্কর বিপদ ঘটিয়ে ফেলবে।
জ্যোৎস্না খালাকে বললাম যে খালা, আমি চামেলিকে অনেক ভালোবাসি। খালা হেসে বলে, ওরে পাগল, এই বয়সে ছেলেদের এরকম সমস্যা হয়, মেয়েদের এরকম একটু সমস্যা হয়, একটা সময় ঠিক হয়ে যায়, এগুলো সব বয়সের দোষ। চামেলিদের বাড়ির কাজের লোক হওয়ার যোগ্য কি তোরা? তাই এটা কোনোভাবেই সম্ভব নয়। তখন আমি খালার হাত জড়িয়ে ধরে কান্না করে দিলাম। খালা এত সময় সিরিয়াসভাবে না নিল, এবার খালা খুব সিরিয়াসলি নিল। খালা তখন বলে ওঠে, সর্বনাশ, তুই তো কঠিন বিপদে পড়বি রে বাপু, তুই তো সবই জানিস, তাহলে এমন ভুল কিভাবে করলি? আমি খালাকে বললাম যে খালা, আমার মুখের দিকে তাকায় তুমি কিছু করো। খালা বলল যে দেখি, কালকে আমি চামেলির সাথে কথা বলি, ও কি চায়। কিন্তু ওর পরিবারের যদি আমার আর তোর এই বিষয় জানে, তাহলে দুজনেরই কিন্তু সমস্যা হবে। আমাকে তো ওই বাড়ি থেকে বের করে দেবেই, আমি কাজ করে খাই, তখন আমাকে গ্রাম ছাড়া করবে, তখন স্বামী ছেলে পেলে নিয়ে আমি এখন কোথায় যাব? সুতরাং আমার বিষয়টাও তো বুঝতে হবে তোকে, আমি যতটুকু পারি আমি জানাবো। তো খালা তো এ কথা বললেন, আমি ওই দিন বাড়িতে চলে আসি। পরদিন বিকালে খালা আমাদের বাড়িতে এসে আমাকে ডাক দেয়, আর আমিও বাইরে যাই। খালা আমাকে যা বলে সেটা শুনে মনে হচ্ছিল পৃথিবীতে আমি আর থেকে কি করব। খালা চামেলিকে আমার বিষয় জানতে চাইলে চামেলি খালাকে বলেছে ও ছেলে ভালো, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব নয়। তাছাড়া কালকে আমাকে দেখতে আসবে। আমাকে বুঝাই বলার জন্য চামেলি খালাকে অনুরোধ করে যে ওকে বুঝাই বলেন যে এটা সম্ভব না। শেষে চামেলি খালাকে একটা কথাই বলে যে ভাগ্য সবসময় সবার মনের মতো হয় না, সবাই সব কিছু পায় না। খালার মুখে সব কথা শুনে সেদিন আমার চোখ দিয়ে টলমল করে পানি পড়ছিল। আমি দেখলাম খালার চোখেও পানি। খালা বলল, চামেলিকে ভুলে যা, কালকে ওকে দেখতে আসবে। এসব জানাজানি হলে সবার জন্য সমস্যা হবে, তাই তুই এসব ভুলে যা। এই বলে খালা চলে গেল। আমি বাড়িতে গিয়ে কান্না করলে বাপ মা ভাই বোন শুনবে, তাই বাড়ির পাশে জঙ্গলের ভেতর দিয়ে গেলাম, তারপর কান্নাকাটি করলাম। কালকে দেখতে আসবে চামেলিকে, এটা মোটেও মেনে নিতে পারছিলাম না কিছুতেই। চামেলির বিয়ে হয়ে যাবে বা চামেলি অন্য কারো ঘরে গিয়ে সংসার করবে, এটা আমি বেঁচে থাকতে মেনে নিতে পারবো না। হয় চামেলি পৃথিবীতে থাকবে, না হয় আমি থাকবো, এমন কথা মনের ভিতর ঘুরতে থাকে। পরদিন সকালে আমি চামেলিদের বাড়ির আশপাশে ঘুরলেও চামেলিকে দেখতে পাইনি। মনের মধ্যে হাঁসফাঁস করছিল, চামেলি অন্য কারো হবে, এটা যেন আমার কাছে মৃত্যুর সমান। চামেলির চাচা আমাকে তাদের বাড়ির পাশে ঘোরাফেরা করতে দেখে। আমি বাড়িতে চলে যাই, কিছুতেই মন বসছিল না। বিকেলবেলা হঠাৎ জ্যোৎস্না খালার ডাকে আমি ঘর থেকে বাইরে বের হই। সাইডে গেলে খালা আমাকে বলে, চামেলির বিয়ে আগামী শুক্রবার, তুই আর ওর সাথে যোগাযোগ করবি না, করার চেষ্টাও করবি না, খবরদার, নিষেধ করে গেলাম তোকে, আমাকে বিপদে ফেলিস না বাপ। খালার মুখে এটা শুনে আমি কি উত্তর দিব? খালার মুখ দেখে বুঝলাম চোখের গোড়ায় পানি জমে আছে, শুধু বের হচ্ছে না। আমার মনে হচ্ছিল পায়ের নিচে কোনো মাটি নেই। খালা চলে গেল। আমি ছটফট করছিলাম চামেলির সাথে একবার কথা বলবো বলে। চামেলিদের বাগানে সন্ধ্যার আগে আম কুড়োতে যাই, তখন বাড়িতে তেমন কেউ ছিল না। চামেলি দূর থেকে আমাকে দেখে আম গাছের এদিকে আসে। চামেলিকে দেখে আমি আর চোখের পানি ধরে রাখতে পারিনি। চামেলি বলে, আপনি এখানে কেন আসছেন? আপনাকে আমি নিষেধ করেছি। আমি বললাম, তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে? চামেলি বলল, হ্যাঁ। আমি বললাম, আমার কি হবে? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি কি করব তুমি বলে দাও। চামেলি বলে, সবার কপালে সব কিছু হয় না, আপনি আমাকে ভুলে যান। আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে আমার কিছুই করার নাই, আমি চাইলেও কিছু করতে পারি না। আপনি আজকের পর আর আমার সামনে আসবেন না। আপনি সামনে আসলে আমার কষ্ট হবে, আর কখনো কোনোদিন আমার সামনে আসবেন না, এটাই আপনার কাছে আমার চাওয়া। চামেলির চোখে পানি দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিল। দূর থেকে চামেলির চাচা আমাদের কথা বলতে দেখে কিছুটা আন্দাজ করতে পারে। চামেলির চোখে পানি দেখে সে বিষয়টা বুঝে গেছে যে আমাদের মধ্যে কোনো একটা সম্পর্ক আছে। আসলে তো ওরকম সম্পর্ক ছিল না, এটা সত্য। চামেলি আমাকে পছন্দ করে, কিন্তু সে মুখ ফেটে বলেনি কখনো, বা মুখ ফেটেও কখনো বলার চেষ্টা করেনি। তবে এখন যতটুকু মুখ ফুটে বলেছে তাতে বোঝা গেছে। আমি চামেলি চাচাকে দেখে বাড়ির দিকে হাঁটা ধরি। চোখ দিয়ে অনবরত পানি ঝরছে, মনটা ভেঙে গেছে, বাঁচার যেন আর ইচ্ছেই করছে না। নিজেকে এত অসহায় কখনো মনে হয়নি। বাড়িতে গিয়ে শুয়ে আছি আর চোখ দিয়ে পানি বের হচ্ছে। যখন সন্ধ্যা পেরিয়ে রাত, হঠাৎ আমার বাবার নাম ধরে কে যেন ডাকছে। বাবা বের হলো।
আর আমিও বাইরে বের হলাম চোখ মুছতে মুছতে। বের হয়ে দেখি চামেলির বাবা আর চাচা দাঁড়িয়ে আছে। হঠাৎ কথাবার্তা ছাড়াই আমার বাবাকে চামেলির চাচা গালিগালাজ শুরু করে দেয়। আমার বাবা বলে, আমাকে গালিগালাজ কেন করছেন? আমি কি করছি? তখন চামেলির বাবা আমার বাবাকে বলে, ছেলেকে আমার মেয়ের পিছনে লাগিয়ে লাভ নাই, ছেলেকে সামলা, না হলে তোদের সবাইকে এলাকা ছাড়া করব। আমার সামনে আমার বাবাকে এমনভাবে অপমান করলো, এটা তো আসলে সহ্য করার মতো না। আমার কারণেই এমনটা হলো। যাওয়ার সময় আমার বাবাকে চামেলির চাচা বলে যে, তোর ছেলেকে যদি আমার বাড়ির পাশে দেখি তাহলে হাত পা কেটে ফেলে দিব সুন্দরবনের গহীন জঙ্গলে। ওরা চলে গেলে বাবা আমার দিকে তাকায় কান্না করে আর আমার মুখে দুটো চড় মারে। আমার বাবা বলে, আমাদের কি এলাকায় থাকতে দিবি নাকি চলে যাব? বাবার এসব কথা শুনে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল কষ্টে। সন্তান যত খারাপই হোক না কেন, কোনো সন্তানের সামনে বাবাকে এমন অপমান করলে কোনো সন্তান সহ্য করতে পারবে না, এটাই স্বাভাবিক। আমিও তার ব্যতিক্রম না। রাতে না খেয়ে শুয়ে পড়লাম। রাতে বালিশে মাথা দিয়ে ভাবছি কি করা যায়। এমনিতেই চামেলি অন্য কারো হবে এটা যেমন মেনে নিতে পারছিলাম না, সাথে সাথে আমার বাবার এই অপমান সহ্যও হচ্ছিল না। দুটা মিলে আমি সিদ্ধান্ত নেই এমন কিছু করব যাতে চামেলির পরিবার সারা জীবন কাঁদবে। পরদিন ঘুম থেকে উঠে কাঠুরিদের সাথে কাঠ কাটতে সুন্দরবন চলে যাই। যাওয়ার সময় আমার মন খারাপ দেখে এক কাঠুরে, যার নাম ছিল সুরেশ কাকা বলে ডাকতাম, উনি আমাকে বললেন যে, কিরে বাপু, তোর মন খারাপ কেন? মুখটা কালো হয়ে আছে, কোনো সমস্যা হয়েছে নাকি? আমি সুরেশ কাকাকে জড়িয়ে ধরে কান্না করে দেই। কাকা আমার এই অদ্ভুত কান্না দেখে বলে, কি হয়েছে আমাকে খুলে বল। তারপর কাকাকে সব কিছু খুলে বললাম। কাকা আমার কথা শুনে খুব আফসোস করলো, বলল, ভগবান সবাইকে সব কিছু দেয় না, ওই বিষয়টা ভুলে যা, কাজে মন দেয়। মিছেমিছি ভালোবাসার পিছনে দৌড়ায় লাভ নাই, এগুলো বয়সের দোষ, গরিবের ভালোবাসা বলতে কিছু নাই। তখন আমি কাকাকে বলি, আমি এর প্রতিশোধ নিতে চাই। আমি বেঁচে থাকতে চামেলি অন্য কারো হবে এটা আমি মেনে নিতে পারবো না। আমি বেঁচে থাকলে চামেলিকে অন্য কারো হতে দেব না, তাতে যা যা করার দরকার আমি করব। তখন সুরেশ কাকা কিছু সময় কি যেন চিন্তা করলো, এরপর আমাকে বলল, সুন্দরবনের ভেতরে এক অঘরী সাধু তান্ত্রিক টাইপের এক লোক আছে, আমি অনেক বছর যাবৎ তাকে চিনি, এখানে কাজের মারফতে মূলত বিভিন্ন সময় তার সাথে দেখা হয়েছে, সেও আমাকে চেনে, অনেক সাধনা করে সে, ওনার নাম হচ্ছে নির্মল সাধু, চাইলে তার সাথে কথা বলে দেখতে পারিস, উনি কিছু করতে পারে কিনা। তখন আমি সুরেশ কাকাকে বলি আমাকে নির্মল সাধুর কাছে নিয়ে যেতে। সুরেশ কাকা বলে, অনেক আগে আমি একবার তার কাছে গিয়েছিলাম, সে এখন কোথায় আছে আমি একটু খবর নিয়ে নেই, কালকে তোকে নিয়ে যাব। একথা শুনে মনে মনে একটু আশ্বস্ত হই। ওই দিনের মতো কাঠ কাটার কাজ শেষ হয়। বলে রাখা ভালো, সুন্দরবনে কাঠ কাটতে কাটতে মাঝে মাঝে আমাদের অনেক গভীরে যেতে হয়, আর সেই সুবাদে সুন্দরবনের অনেক ভেতরের অনেক অদ্ভুত আর আজব জিনিস কিন্তু চোখে বাঁধে, সাথে সাথে আবার অনেক জায়গাও পরিচিতও হয়ে যায়। ওই দিন কাঠ কেটে আমরা বাড়িতে ফিরি না, আমরা ওই দিন 6 জন ছিলাম, আমরা নৌকায় থেকে যাই। পরদিন সুরেশ কাকা আমাকে বলে, নির্মল সাধুর খোঁজ পেয়েছি, চল। তো দুজন রওনা দিলাম। হিরন পয়েন্ট থেকে প্রায় 20 থেকে 30 কিলোমিটার আগে কোনো একটা জায়গা হবে, জায়গাটার নাম মনে নেই এখন, সেখানকার কি নাম সেটাও আর জানি না। সেখানে একটা জায়গায় বিশাল এক কড়ই গাছের নিচে বসেছিল নির্মল সাধু। ওনার চেহারা স্রোত দেখলে গা শিউরে ওঠার মতো, সামনে ধূপ জ্বলছে, ধোঁয়া উঠছে, সাধুর মাথায় বিশাল বিশাল জট, বুক অবধি দাড়ি, গলায় অনেক ধরনের মালা, হাতে বড় একটা হার ছিল। সুরেশ কাকা সাধুকে ডাক দিলে সাধু আমাদের দিকে তাকায়, এরপর আমাদেরকে তার কাছে ডাকে। সাধু সুরেশ কাকাকে বলে, আরে সুরেশ, তুই এত বছর পর? সুরেশ কাকা বলে যে, একটা বিপদে পড়ে আসছি, আমার সাথে কাজ করে এই ছেলেটারই সমস্যা, ও একটা ঝামেলায় পড়ছে, আমি আপনার কথা বলছি, ও আপনার কাছে আসতে চেয়েছে তাই নিয়ে আসছি। সাধু আমাকে বলে, তোর মুখ দেখে মনে হচ্ছে রে বাপু, প্রতিশোধের কালো ছায়া আর ভালোবাসা দুটোই তোর মুখে বাসা বেঁধেছে, কি হয়েছে বল। তখন সাধুকে আমি সব কিছু খুলে বলি। সব বলা শেষ হলে সাধুকে আমি বলি, আপনি যা বলবেন আমি তাই শুনবো, যে কোনো কিছুর বিনিময়ে আমি চামেলিকে চাই, আর আমার বাবার অপমানের প্রতিশোধ নিতে চাই, চামেলি যেন অন্য কারো না হয়। তখন সাধু কিছু সময় চুপ করে থেকে বলে, এটা অনেক জটিল বিষয়, ভেবে দেখ তুই, আমি চামেলিকে তোর কাছে এনে দিতে পারবো কি না জানি না, তবে চামেলির কোথাও বিয়ে হতে দেব না, তার জন্য তোর কিছু কাজ করতে হবে এবং আমাকে
চামেলির ব্যবহার করা কোনো একটা কাপড় আর চামেলির মাথার একটা চুল এটা এনে দিতে হবে। তার বিনিময়ে আমাকে একটা জিনিস তোর দিতে হবে। আমি কোনো কিছু না ভেবেই এক কথায় রাজি হয়ে যাই। আমি ভাবছিলাম হয়তো টাকা পয়সা চাইবে, ওটা আমি যত কষ্ট করেই হোক এনে দেব। সাধু বলে যেটা চাইবো সেটা কিন্তু না বলতে পারবি না। আমি বললাম ঠিক আছে, ও নিয়ে আপনি ভাববেন না। চামেলিকে হারানোর কষ্ট আর বাবার অপমানের কাছে সবকিছু তুচ্ছ মনে হচ্ছিল। সাধু বলল, চামেলির কাপড় আর মাথার একটা চুল কালকে বিকালের মধ্যে আমাকে এনে দিবি। আমি হ্যাঁ বলে সুরেশ কাকাকে নিয়ে ওখান থেকে চলে আসি। তারপর আমাদের বাকি কাঠুরদের সাথে ওই দিনই বাড়িতে চলে আসি। বাড়িতে এসেই জ্যোৎস্না খালার কাছে গিয়ে বিষয়টা খুলে বলি আর চামেলির কাপড় আর মাথার একটা চুল এনে দিতে বলি কালকে সকালের মধ্যেই। জ্যোৎস্না খালা আমাকে সরাসরি না করে দেয়। তখন আমি খালার পা জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করি। খালা আমার কান্না দেখে আমাকে আর না করতে পারেনি। খালা আমাকে বলে, তুই যেটা করছিস এটা যদি চামেলির পরিবার জানতে পারে তাহলে কি পরিণতি হবে বুঝছিস? আমাদের সবাইকে মেরে নদীতে ভাসিয়ে দেবে। তখন আমি বললাম, খালা জীবন্ত লাশের থেকে মৃত লাশ ভালো। খালা বলে, দেখি আমি যোগাযোগ করতে পারি কিনা। আমি বাড়িতে চলে যাই আর খালার জন্য অপেক্ষা করতে থাকি। মনের ভিতর রাগ, ক্ষোভ আর প্রিয়জন হারানোর যে বেদনা দারুণভাবে বাসা বেঁধেছিল। পরদিন নির্মল সাধুর কাছে যাওয়ার কথা। বেলা 12টার দিকে জ্যোৎস্না খালা আমাদের বাড়িতে এসে আমাকে ডাক দেয়। আমি তো মহা খুশি। আমাকে বাইরে ডেকে নিয়ে চামেলির কাপড়ের একটা টুকরো আর একটা কাপড়ের ভেতরে একটা লম্বা চুল দেয়। আমি ওটা নিয়ে সুরেশ কাকার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এমন সময় জ্যোৎস্না খালা শেষবারের মতো বলে, যা করিস এখনো ভেবে চিন্তে করিস। চামেলির কিছু হলে সহ্য করতে পারবি তো? আমি খালার কথার আগামাথা বুঝলাম না। আমি সুরেশ কাকার বাড়িতে গেলাম। কাকা যেন আমার অপেক্ষাতেই ছিল। একসাথে সুন্দরবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গন্তব্য নির্মল সাধু। পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। একটা অদ্ভুত বিষয় খেয়াল করলাম। সাধুর আশেপাশে যেন সাদা এক ধরনের আলো দিনের মতো পরিষ্কার হয়ে আছে তার আশেপাশে। শুধু সাধু যেখানে বসে আসে সেই জায়গাটায়। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো আলোর কোনো উৎস খুঁজে পেলাম না। ওই আমলে অত রাতে গভীর জঙ্গলে আলো আসবে কোত্থেকে? সাধু আমাদের দেখে বলল, আমি ভাবলাম তোরা আসবি না, কিন্তু তোর আশা দেখে একটু বিচলিতই হলাম আমি। যাই হোক, জানতে বলছিলাম আনছিস? আমি চামেলির কাপড় আর অন্য আর একটা কাপড়ে মোড়ানো চামেলির একটা চুল সাধুর কাছে দিলাম। সাধু ওটা হাতে নিয়ে মুচকি হাসলো। আমি কিছু বুঝতে পারলাম না। সাধু আমাকে বলল, তুই যে কাজ করতে যাচ্ছিস এই কাজের পরিণতি কিন্তু খুবই খারাপ। এগুলো ভালো কিন্তু কিছু বয়ে আনে না, উল্টো জীবন থেকে অনেক কিছু কেড়ে নেয়। এখনো চিন্তা করে দেখ কাজটা করবি কিনা। আমি বরাবরের মতোই পাথর মন নিয়ে বললাম, করব। আমাকে এটা করতেই হবে সাধু। দিনটা ছিল সোমবার। পরের শুক্রবার চামেলির বিয়ে। এর আগে আমার যেভাবেই হোক কিছু একটা করতেই হবে। সাধু বলল, ঠিক আছে, তোরা দূরে কোথাও যা। কিছু সময় পর তোদের শরীরের উপরে কয়েক ফোঁটা পানি পড়বে, তখন তোরা আমার কাছে আসবি। আমি এর ভিতর সব কিছু প্রস্তুত করছি। আমি আর সুরেশ কাকা কথাটা শুনে অবাক হলাম। পানি উপর থেকে পড়বে মানে কি? কিছু না বলে আমরা দুইজন নির্মল সাধু থেকে অনেকটা দূরে একটা নির্জন গাছের নিচে এসে বসলাম। রাতের বেলা জঙ্গলে বিভিন্ন ধরনের হিংস্র পশুর ভয় থাকে। তাছাড়া এই গহীন অরণ্যে একটা নির্জন জায়গায় না জানি কত অজানা ভয় রয়েছে। আর তাছাড়া আরও কিছু ভয় মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। কত সময় বসেছিলাম জানি না। আমি আর সুরেশ কাকা বসে আলোচনা করছিলাম কি হবে সামনে, কি করতেছি, এইসব নিয়ে কথা বলছিলাম। হঠাৎ উপর থেকে বৃষ্টির মতো কয়েকটা ফোঁটা পানি পড়লো। বুঝলাম সাধুর ডাক পড়েছে। গেলাম সাধুর কাছে। সাধু আমাকে বলল, এখান থেকে বামে 300 গজ দূরে গিয়ে একটা খাল পাবি, ওইখানে দাঁড়ায় থাকবি। ওখান দিয়ে একটা নৌকা যাবে, ওই নৌকায় মাথাবিহীন একটা কুকুর থাকবে। নৌকাটা তোর কাছে এসে দাঁড়াবে, তখন তুই নৌকার ভিতর এই তাবিজটা ফেলে দিয়ে চলে আসবি। খবরদার, যাই হয়ে যাক ফেরার সময় পেছনে ফিরে তাকাবি না। ভয় পেলে চলবে না, ওরা তোর কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ না তুই পেছন দিকে তাকাবি। পেছন দিকে তাকাইছিস তো মরছিস। তখন সাধুকে বললাম, আমি একা যাব, সুরেশ কাকা আমার সাথে যেতে পারবে না? তখন সাধু বলে, সুরেশ যেতে পারবে কিন্তু খালের কাছে যেতে পারবে না। সে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকবে, কিন্তু ওদিকে তাকাতে পারবে না বা উকি ঝুঁকিও দিতে পারবে না। আমি বললাম ঠিক আছে। সাধু বলল, তোরা
এখন বস, আমি বললে তারপর যাবি, আবার কাজটা করে এখানে চলে আসবি, আরও কাজ আছে, এটাই শেষ না। তা আমরা বসে রইলাম। রাত তখন কয়টা বাজে জানি না, তখন তার আমাদের কাছে ঘড়ি ছিল না। জঙ্গলের ভিতর তো আরও বেশি অন্ধকার লাগে, আকাশে চাঁদের আলো থাকায় হালকা হালকা একটু আলোকিত দেখা যাচ্ছিল আর কি। একটার সময় নির্মল সাধু বলে, এখন যা। আমি আর সুরেশ কাকা হাঁটা দিলাম। কিছু দূর যাওয়ার পর বোঝা যাচ্ছিল সামনে একটা ছোট খালের মতো। বলে রাখা ভালো, সুন্দরবনের ভেতর ছোট ছোট অসংখ্য খাল রয়েছে। সুরেশ কাকা দাঁড়িয়ে পড়ল, আমি খালের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকলাম, তাবিজটা আমার হাতে। অনেক সময় দাঁড়িয়ে আছি, কিন্তু নৌকা আসার কোনো নাম নাই। কিছুটা বিরক্তও হচ্ছিলাম। হঠাৎ পানিতে মনে হয় ঢেউয়ের শব্দ। পানি নড়াচড়া শুরু করলো। বুঝলাম কিছু একটা হচ্ছে। এদিক ওদিক তাকালাম, হঠাৎ দেখলাম আলোকিত একটা ছোট নৌকা আমার দিকে আসছে। নৌকায় কোনো আলোর উৎস না থাকলেও কোনো এক অদৃশ্য আলোয় নৌকা আলোকিত হয়ে আছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, সেই নৌকায় ছিল বিশাল একটা কুকুর, যার মাথা ছিল না। মাথার জায়গা থেকে গলগল করে রক্ত বের হচ্ছে। এটা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। নৌকাটা এসে আমার সামনে দাঁড়িয়ে যায়। নৌকা ছিল না কোনো মাঝি, একা একাই নৌকা চলছিল। আমি নির্মল সাধুর কথা মতো তাবিজটা নৌকার ভিতরে ফেললাম। নৌকাটি সাথে সাথে চলা শুরু করলো। ভয়ে আমার অবস্থা খারাপ। জীবনে এমন ভয়ঙ্কর কাজ প্রথমবার করতে এসেছি, আর এরকম ভয়ঙ্কর একটা জিনিসের সম্মুখীন হলাম। ভয়ে আমার শরীর দিয়ে ঘেমে পানি পড়ছিল। আমি তাবিজটা নৌকায় দিয়ে সাধুর দিকে হাঁটা ধরলাম। কয়েক কদম যাওয়ার পর পেছন থেকে ভয়ঙ্কর জন্তু জানোয়ারের হুঙ্কার শুনতে পাচ্ছিলাম, কিন্তু পেছনে তাকাইনি। সামনে এসে দেখি সুরেশ কাকা। পরে কাকা আর আমি নির্মল সাধুর কাছে গেলাম। সাধু আমাকে দেখে বলল, তোর সাহস আছে রে বাপু, আজকে আর একটা কাজ করতে হবে। এটা শুনে আমার মনে অজানা ভয় আবারও কাজ করতে থাকে। না জানি আবার কোন ভয়ঙ্কর কিছু সামনে পড়তে হয়। সাধু আমার হাতে আরেকটা তাবিজ দিয়ে বলে, আমার ঠিক পেছনের দিকে 200 গজ দূরে একটা গোলপাতা গাছ আছে। ওখানে বেশ কিছু গোলপাতা গাছ আছে, তবে যেই গোলপাতা গাছে দেখবি আলো জ্বলছে, ওইটার নিচে অপেক্ষা করবি। একটা মাগুর মাছ ওখানে এসে হা করবে। এই তাবিজটা ওই মাগুর মাছের মুখের ভেতরে দিয়ে তুই আগের মতোই এখানে চলে আসবি আমার কাছে। পেছনে ফেরা যাবে না, পেছনে ফিরলে মৃত্যু নিশ্চিত। আর আগের মতোই সুরেশ যেতে পারবে, তবে ওই গাছের কাছে যেতে পারবে না, উকি ঝুঁকিও মারতে পারবে না। এটা করলে আজকের মতো তোর কাজ শেষ। এটা শুনে প্রথমবার মনে হচ্ছিল, প্রথমবারের মতো মনে হচ্ছিল না জানি কি পাপ কাজ করতে চলছি। এই জঘন্য পাপ কাজের ফলাফল কি হয় তা তো বুঝতে পারছিলাম না। আমি সুরেশ কাকাকে নিয়ে সাধুর ঠিক পিছন পিছন হাঁটা শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর দেখি একটা জায়গায় অনেকগুলো গোলপাতা গাছ। এর মধ্যে একটা গোলপাতা গাছে কোনো আলোর উৎস ছাড়াই মনে হচ্ছে ওখানে আলোকিত হয়ে আছে। সুরেশ কাকা একটু দূরে দাঁড়িয়ে থাকে, আমি গোলপাতা গাছের গোড়ায় গিয়ে দাঁড়ালাম। গোলপাতা গাছের ওখানে কিছুটা পানি ছিল। অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পর হঠাৎ মনে হলো মাটির নিচে থেকে কিছু একটা উঠে আসছে। সেটি উপরে উঠে বিশাল একটা হা করে। তখনই আমি মাছটার মুখের ভিতরে তাবিজটা দিয়ে দিই। ওটা ছিল একটা বিশাল বড় মাগুর মাছ জাতীয় কিছু। তাবিজটা দিয়েই পেছন ফিরে সাধুর দিকে হাঁটা ধরি। পিছনে থেকে মনে হচ্ছে বিশাল কোনো দানবের ধূপধাপ পায়ের আওয়াজ, আবার মনে হচ্ছিল হাতির ডাক। আমি ভয়ে কাঠ হয়ে যাচ্ছিলাম বারবার। মুখ দিয়ে কথা বের হচ্ছিল না, মুখ দিয়ে কথা বের করার শক্তিও হারিয়ে ফেলছিলাম। সুরেশ কাকাকে ধরে নির্মল সাধুর কাছে আসলাম। সাধু বলল, এখানকার কাজ হয়ে গেছে, আরও একটা কাজ বাকি। সাধু আমাকে বলে, তোদের পাশের গ্রামে অমুক জায়গায় একটা শ্মশান রয়েছে, ওই শ্মশানে গিয়ে এই তাবিজটা পুঁতে রেখে আসবি। এটাও তোকে একাই করতে হবে, আর এটা যদি করতে পারিস পরদিন থেকে এর ফল বুঝতে পারবি। আর হ্যাঁ, আমি আমার কাজ শতভাগ করব, কিন্তু বিনিময়ে তোর কাছে যেটা চাইবে ওরা, সেটা কিন্তু তোকে দিতেই হবে। আমি বললাম, ওরা ওরা কারা? সাধু বলে, সেটা সময় হলেই বুঝতে পারবি, এখন যা। আর এই তাবিজটা শ্মশানে পুঁতে রাখতে ভুল করিস না। একটু পরে সকালের আলো ফুটবে, তারপর তোরা বাড়ি যাবি। কিছু সময় বসে থাকার পর আকাশে দিনের আলো কিছুটা ফুটেছে। তখন সাধুর থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়ি আসতে দুপুর হলো। বাড়ি আসলে মা বাবা বলল, কোথায় ছিলি রাত্রে? বললাম, সুন্দরবনে গেছিলাম কাঠ কাটতে। তারা তেমন কিছু বলেনি। বাড়িতে আসলেই যেন চামেলির কথা মাথায় বেশি ঘোরে। মনে হচ্ছিল কত বছর চামেলিকে দেখি না। গোসল করে খেয়ে ঘুম দিলাম। বিকালে উঠে পাশের গ্রামের শ্মশানের ওদিকটাতে গেলাম, দিনের বেলা বা আলো থাকতে একটু দেখে আসার জন্য। শ্মশানটা দেখেই আমার বুকে ভয়
জমাট বাঁধা শুরু করলো, বুক ধরফর শুরু করলো। তখন তো দিনের আলো ছিল, তাতেই বুক ধরফর শুরু হলো। রাতের বেলা না জানি কি হয়। শ্মশানে একটা বট গাছ ছিল, ওদিকে তাকালে মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে। কত পুরনো শ্মশান, কি ভয়ঙ্কর অবস্থা! মনে হচ্ছিল শ্মশান তো না, মনে হচ্ছে একটা ভয়ঙ্কর উপত্যকা। আমি বাড়িতে চলে আসলাম, মনে মনে খুব ভয় পাচ্ছিলাম, যাবো কি যাব না বুঝতে পারছিলাম না। কিন্তু এত কিছু করে যে পেছনে ফেরার কোনো সুযোগ নাই এটা বুঝতে পারছিলাম। সন্ধ্যার পর তাবিজটা পকেটে নিয়ে সুরেশ কাকার বাড়িতে চলে আসলাম। সুরেশ কাকাকে বললাম, কাকা আমার অনেক ভয় লাগছে, আমার সাথে চলেন। কাকা বলল, আমি তো বাপু শ্মশান অবধি যেতে পারবো না, কিছুটা আগায় দিতে পারি, শ্মশানের কাছাকাছি দাঁড়ায় থাকবো, ওইটুকু তোকে তো একাই যেতে হবে, এই কাজ তো তোর। আমি বললাম ঠিক আছে চলেন, এতটুকু করলেই হবে। আমরা শ্মশানে যাওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। একটা সময় সুরেশ কাকা বলল যে চলো যাই। দুজন শ্মশানের উদ্দেশ্যে বের হলাম। রাস্তা ছিল মাটির রাস্তা, দুজন হাঁটতে হাঁটতে গেলাম শ্মশানের কাছে। সুরেশ কাকা কিছুটা দূর থেকে বলল, আমি এখানে আছি, এবার তুই যা, ভয় পাবি না, চিন্তা করিস না, কিন্তু পেছন দিকে তাকাস না কিন্তু। আমি শ্মশানের দিকে হাঁটা ধরলাম। হঠাৎ ফিস ফিস করে কে যেন আমার কানের কাছে বলছে, এটা করিস না, এটা করিস না, এটা করিস না। আমি দাঁড়িয়ে পড়লাম, চারপাশে তাকালাম, দেখি কেউ নাই। ভয়ে হাত পা থরথর করে কাঁপছিল। হাঁটতে হাঁটতে শ্মশানের সামনে গেলাম, মনে হচ্ছিল আর মনে হয় বাড়িতে ফিরতে পারবো না, এত ভয় লাগছিল। চামেলির চিন্তা মাথায় আসায় একটু সাহস পাচ্ছিলাম। সাহস করে ঢুকলাম শ্মশানের ভেতর। হঠাৎ একটা গরম বাতাস এসে আমার বুকে লাগায় আমি মাটিতে পড়ে গেলাম। বুঝতে পারলাম না যে কি হলো। আমি তাড়াতাড়ি পকেট থেকে তাবিজটা বের করে শ্মশানের একটা জায়গায় তাবিজটা পুঁতে দিলাম। এদিক ওদিক তাকানোর মতো সাহস তখন আমার বুকের ভিতরে ছিল না। পাশের বড় গাছের দিক থেকে নড়াচড়ার একটা আওয়াজ শুনলাম মনে হলো। ভয় আরও পেয়ে বসলো। তাবিজটা পুঁতে দিয়েই বাড়ির দিকে দিলাম এক দৌড়। মনে হচ্ছিল পেছন থেকে কেউ আমার নাম ধরে ডাকছে। কিছু দূর এসে দেখি সুরেশ কাকা মাটিতে পড়ে আছে। ওনাকে ডাক দিলে উনি চোখ মুছতে মুছতে উঠল। বললাম, কাকা আপনি মাটিতে শুয়ে আছেন কেন? সুরেশ কাকা বলে যে তুই যাওয়ার পর আমি তো দাঁড়ায় আছি, হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ আমার মাথায় একটা জোরে চড় মারলো, এরপর আমার কিছু মনে নাই। তখন আমি বুঝতে পারলাম সমস্যাটা কিসে করেছে। তারপর সুরেশ কাকা আর আমি দৌড়ে বাড়িতে চলে আসলাম। কাকা আমাকে আমার বাড়িতে দিয়ে উনি ওনার বাড়িতে চলে গেলেন। রাত্রে ঘুমিয়ে পড়লাম। পরদিন বিকেলবেলা রাস্তা দিয়ে যাওয়ার সময় জ্যোৎস্না খালার সাথে দেখা। খালা বলল, চামেলি অসুস্থ, সকাল থেকে নাকি কয়েকবার বমি করেছে আর শরীরে জ্বালা পোড়া ধরে গেছে। জ্যোৎস্না খালার কথা যখন আমি শুনলাম আমি বুঝতে পারলাম কাজ শুরু হয়েছে, কিন্তু চামেলির অসুস্থতার কথা শুনে মনটা খারাপ হলো। জ্যোৎস্না খালা আর কিছু না বলে চলে গেল। আমি ভাবতেছিলাম যে নির্মল সাধু বলছে চামেলি আমার কাছে চলে আসবে, কিন্তু চামেলি অসুস্থ হইল কেন? আবার ভাবতেছি এই যে চামেলিকে কি আমি পাবো? সাধুর এত কঠিন কাজ করলাম, কিন্তু চামেলি যদি আমার না হয় তাহলে তো সবকিছু বৃথা। পরদিন সকালে সুরেশ কাকার সাথে কাঠ কাটার উদ্দেশ্যে আমি সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হই। সুরেশ কাকা আমাকে বলেছিল এবার আসতে আমাদের 3 থেকে 4 দিন দেরি হবে। ঠিক আছে, দিনটি ছিল বৃহস্পতিবার। ওইবার কাঠ কাটা শেষ করে আমরা পরের রবিবার বাড়িতে আসি। এর ভিতর কাজের চাপে চামেলির কথা তেমন মনে না পড়লেও রাতে যখন ঘুমাতাম তখন চামেলির মুখটা আমার চোখের সামনে ভেসে উঠত। যাই হোক, বাড়ি এসে খাওয়া দাওয়া করে ভাবলাম জ্যোৎস্না খালার সাথে দেখা করি, তাহলে চামেলির বিষয়ে জানা যাবে। তাছাড়া গত শুক্রবার চামেলির বিয়ের দিন ছিল, সেটার কি অবস্থা? সব মিলাই হঠাৎ মনের ভিতর ছটফট শুরু হলো। এতদিন শিওর ছিলাম যে চামেলির বিয়ে অন্য কোথাও হচ্ছে না, কিন্তু ওই দিন বিকালে জ্যোৎস্না খালার বাড়িতে গেলাম, গিয়ে দেখি খালা রান্না করছে। খালা আমাকে দেখে বলল, কিরে খুশি হয়েছিস এবার? আমি খালার কথা শুনে বললাম, কেন খালা, কি হয়েছে? কেন খুশি হব কেন? খালা যেটা বললো সেটা শুনে মনে হচ্ছিল এই পৃথিবীতে আমার বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। আমি কেন, পৃথিবীর কোনো প্রেমিক এটা সইতে পারবে না। খালা বলল, গত বৃহস্পতিবার রাত থেকে চামেলির অবস্থা আরও বেশি খারাপ হতে থাকে, রক্তবমি হয় অনেকবার। চামেলি ব্যথায় কাতরাচ্ছিল আর বলছিল ওরা আমাকে মেরে ফেলবে, আমার সমস্ত শরীরে যন্ত্রণা হচ্ছে, শরীরের ভিতরে মনে হচ্ছে কেউ সূচ ফুটাচ্ছে, আমি আর বাঁচব না। চামেলির কান্না দেখে সেদিন ওর পাশে থাকা সবাই কেঁদেছিল। একটা সুস্থ স্বাভাবিক মেয়ে এভাবে সবার সামনে যন্ত্রণায় কাতরাচ্ছে, এটা কোনো পরিবার মেনে নিতে পারে না। এভাবে করতে করতে শুক্রবার বিকালের দিকে চামেলি মারা গেছে। মৃত্যুর সময় ওর চোখ উপরের দিকে ছিল, দেখে মনে হচ্ছিল সে কোনো ভয়ানক জিনিস দেখে ভয় পেয়ে মারা গেছে। এটা শুনে আমি মাটিতে বসে পড়লাম। কি চাইলাম আর কি হয়ে গেল। খালাকে বললাম, খালা আমি তো এটা চাইনি, এর জন্য আমি দায়ী খালা। খালা আমাকে বলল, তোর আশা তো পূরণ হয়েছে, বলছিলি যে স্বামী তোর না হইলে
অন্য কারো হবে না। তা চামেলি তো অন্য কারো হয় নাই, সে মারা গেছে। যা, এবার মন যা চায় তাই কর, আমার কাছে আর খবরদার আসবি না। আমি খালার বাড়ি থেকে হাঁটা ধরলাম। হাঁটতেছি, কোন দিক যে হাঁটতেছি নিজেও বুঝতে পারতেছিলাম না। আমার শরীরে কোনো জোর পাচ্ছিলাম না। জীবনে নিজেকে এত অপরাধী কখনো মনে হয়নি। আমি নিজের হাতে আমার ভালোবাসার মানুষকে শেষ করলাম, এটা কোনোভাবে মেনে নিতে পারছিলাম না। নির্মল সাধুর উপর আর নিজের উপর এত রাগ হচ্ছিল, মনে হচ্ছিল নিজের চামড়া নিজেই কেটে ফেলি। একবার ভাবলাম গলায় দড়ি দিব, আবার ভাবলাম বিষ খাবো, কিন্তু কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। সুরেশ কাকার বাড়িতে গিয়ে কাকাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে দিলাম। কাকা বলল, কি হয়েছে? আমি সব কথা খুলে বললাম। কাকাও দেখলাম চোখ মুছতেছে। কাকা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, কত কষ্টই না করলি তুই, আর ফলাফল হলো পুরোই উল্টো। এখন সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই রে, সেটাই কর। তখন কাকাকে বললাম, কাকা সব কিছু করলেও আমি তো আর চামেলিকে ফেরত আনতে পারবো না, চামেলি তো আর ফেরত আসবে না। চাচা আমাকে অনেক বোঝালো। আমি চামেলির মৃত্যু কোনোভাবেই সইতে পারছিলাম না। ভেতরে ভেতরে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। এভাবে কেটে যায় কয়েকদিন। বাবা মা বুঝতে পারে আমার কিছু হয়েছে। ঠিকমতো খাই না, ঘুমাই না, সারাদিন মন খারাপ, কাজে যাই না। বাবা মা আমাকে বোঝায়। চামেলির কষ্ট ভোলার জন্য একদিন আমি কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যাই। তখন এমন গাড়ি ঘোড়া ছিল না, লঞ্চে উঠি। বর্তমান চুয়াডাঙ্গার কোনো একটা জায়গায় নামি, অপরিচিত জায়গা। তখন ওখানে একটা গৃহস্থ বাড়িতে গিয়ে তাদের বাড়ির কাজ করা শুরু করলাম। এভাবেই কাটতে থাকে দিন। গৃহস্থ বাড়ির গোয়াল ঘরের পাশে ছোট একটা ঘর ছিল, আমি সেখানেই রাতে থাকতাম। একদিন আমি রাতে ঘুমিয়ে আছি, স্বপ্নে দেখলাম আমি একটা জায়গায় বসে আছি। চামেলি আমার পাশে এসে বসলো। আমি চামেলিকে দেখে তো অবাক। চামেলি মারা গেছে, মৃত মানুষ কিভাবে ফিরে আসে? তখন চামেলি আমাকে বলে, তুমি এই কাজ আমার সাথে কিভাবে করলে? আমি তোমার কি ক্ষতি করেছি? আমার কি দোষ ছিল? আমি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা গেছি, ওরা আমাকে মেরে ফেলেছে। আমি বললাম, ওরা কারা? তখন চামেলি বলে, আমার সাথে যেটা করেছো সেটা শাস্তি তুমি পাবা। কঠিন শাস্তি আল্লাহ তাআলা তোমাকে দেবেন, কঠিন শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে। এটা বলে চামেলি চলে যায়। আমি হুড়মুড় করে ঘুম থেকে উঠে পড়ি। এভাবে কাটতে থাকে দিন। গৃহস্থ বাড়িতে কাজ করায় তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। তারা তাদের এলাকায় আমাকে বিয়ে দিয়ে ঘর টর বানিয়ে দেবে এরকম বলল। আমি তাদের বলি, আমি তো বাড়ি থেকে না জানিয়ে চলে আসছি, আমি বাড়িতে গিয়ে দেখে আসি যে আমার মা বাবা কেমন আছে। তারাও তো জানেন আমি কোথায় আছি, বেঁচে আছি কিনা। তারা বলে, ঠিক আছে, তাহলে তুমি মা বাবার সাথে দেখা করে চলে আসো। আমি পরদিন বাড়ির উদ্দেশ্যে রওনা হই। 2 দিন পর আমি বাড়িতে গিয়ে চমকে যাই। গিয়ে দেখি আমাদের ভিটাতে কোনো ঘর বাড়িই নেই। পরে জ্যোৎস্না খালার বাড়িতে গিয়ে জানতে পারি কোনো এক অজানা কারণে আমার পরিবার জমি বিক্রি করে দিয়ে কোথায় যেন চলে গিয়েছে, কাউকে কিছু না জানিয়েই। তারা রাতের অন্ধকারে চলে গেছে। আমার জীবনের ধ্বংসের রাস্তা যেন শুরু হলো। সেদিন দ্বিতীয়বার জীবনে ধাক্কা খেলাম মারাত্মকভাবে। পরিবার যদি জীবন থেকে হারিয়ে যায় তাহলে কেমন লাগে, এটা যার পরিবার হারায় সে ভালো বোঝে। খালা বলল, তুই কোথায় গিয়েছিলি? তুই হঠাৎ নিরুদ্দেশ, তোকে না পেয়ে তোর পরিবার কত খুঁজেছে, তোর মা তোর জন্য কত চোখের পানি ফেলেছে, তোদের জীবনটা কেমন হয়ে গেল রে বাপু, এখন কি করবি, কোথায় থাকবি? তখন আমি এতদিন কোথায় ছিলাম, সেখানে কেমন ছিলাম সব খালাকে খুলে বলি। খালার কাছে একটা আবদার করলাম চামেলির কবরটা দেখানোর জন্য। খালা আমাকে নিয়ে গেল। সেখানে গিয়ে নিজেকে আরও বেশি অপরাধী মনে হচ্ছিল। চোখের পানি সেদিন যেন বৃষ্টির মতো পড়ছিল। বেশি সময় ওখানে থাকলে হয়তো মারাই যেতাম। খালার সাথে খালার বাড়িতে আসলাম। খালাকে বললাম যে আমি আজই চলে যাব খালা, আমি যেখানে আছি ভালো আছি। আমার পরিবার কখনো আমার খোঁজে আসলে বলবা যে আমি কোন জায়গায় আছি। আমি খালাকে ঠিকানাটা দিয়ে দিলাম। জীবনে আর কখনো দেখা হবে কিনা জানি না, খালা আমার জন্য দোয়া করো। নিজের ভুলে অল্প বয়সে সব হারালাম। খালা থেকে যেতে বললেন, আমি না করলাম। আমি চলে আসার সময় খালা বলল, ভালো থাকিস বাপ। এই ঘটনার পর আমি ওই বাড়িতে আর কাজ করি নাই, আর ওরাও বুঝতে পারে নাই যে এই ঘটনাটা কেন ঘটেছে, যার কারণে তোদের পরিবারকে ওরা সন্দেহ করে নাই, তোকেও করে নাই। তো আমি তো বুঝছি, আমি তো নিজেই এই চামেলির কাপড় আর চুল এনে দিছিলাম। আমার ভিতরে তো অপরাধ বোধ কাজ করে রে, এই জন্য আমি আর ওই বাড়িতে থাকি নাই, চলে আসছি। এরপর খালার কাছ থেকে বিদায় নিয়ে আমি সুরেশ কাকার বাড়িতে গেলাম। কাকা আমাকে দেখে জড়িয়ে ধরলো। এতদিন কোথায় ছিলাম জানতে চাইলে আমি সব বললাম। তারপর আমার পরিবারের কথা বলল। আমি বললাম, কাকা এটা আমার গ্রাম, আর এখানেই আজ আমার থাকার জায়গা নেই।
এটা কি আমার কর্মের ফল? কাকা আমাকে ধরে কান্নাকাটি করে দিলেন, আমাকে অনেক বুঝালেন। আমি ওই দিন কাকার বাড়িতে থাকলাম। পরদিন সকালে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হলাম। কাকাকে আমার ঠিকানা দিলাম আর বললাম, আমার পরিবার কখনো আমার খোঁজ নিতে আসলে আমার ঠিকানা দিও, সময় পেলে আমার কাছে আসবা, আর কখনো দেখা হবে কিনা জানি না। কাকা কান্না জড়িত কণ্ঠে বলল, ভালো থাকিস বাবা। আমি রওনা দিলাম। মনে হচ্ছিল সব কিছু ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি। কত বছর এই গ্রামে বড় হয়েছি, কত সময় কেটেছে। গ্রামের সব মাঠ ঘাট অলিগলি আমার চেনা, সব বাড়িঘর চেনা, সব ফেলে রেখে এখন চলে যাচ্ছি। কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। আবার চলে গেলাম চুয়াডাঙ্গা। ওটা এখন আমার নতুন আর স্থায়ী জায়গা। ওখানে দিনকাল ভালোই কাটতে থাকে। এভাবে কেটে যায় 3 বছর। এর ভিতর কখনো আর এলাকায় যাওয়া হয়নি। তখন আমার গৃহস্থ বাড়ির যিনি মুরব্বী, তার নাম ছিল ইসমাইল হোসেন, তাকে কাকা বলে ডাকতাম। ইসমাইল কাকা তার জমিতে একটা ঘর তুলে ওই জমিটাও আমার নামে দলিল করে দেন। এলাকার একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করা হয়। চামিলের কথা ততদিনে অনেকটাই ভুলে গেছি, কারণ আমি তো বেঈমান। আমি যাকে অন্যের সাথে ঘর করতে দিলাম না, সেই আমি এখন অন্যের সাথে ঘর করব। বিষয়টা খুব অদ্ভুত, তাই না? আমার বিয়ে হলো। আমার স্ত্রীর নাম ছিল শাহানা। ঠিকঠাক চলছিল আমাদের সংসার। আমিও গৃহস্থ বাড়ির ইসমাইল কাকার জমিতে কাজ করে সংসার চালাই। সব কিছু ঠিকঠাক চলছিল। পরিবার হারানো আর চামেলি হারানোর বেদনা ততদিনে অনেকটাই ভুলে গিয়েছি, বেঈমানের মতো। আমার স্ত্রী শাহানা একসময় অন্তঃসত্ত্বা হয়। একদিন অনেক রাতে আমি বাজার থেকে বাড়ি থেকে আসছিলাম। বাড়ির দিকে যখন আসছিলাম, জ্যোৎস্না রাত ছিল তখন। মাটির রাস্তা ধরে আমি বাড়ির দিকে যাচ্ছি। হঠাৎ দেখি আমার সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় মুখটা কিছুটা দেখা যাচ্ছে। শরীরের কাপড়, মাথার জট আর দাড়ি দেখে আমার চিনতে সমস্যা হলো না, এটা সেই বাটপান নির্মল সাধু। তিনি আমাকে বললেন, কিরে কেমন আছিস? তাকে দেখেই আমার চামিলের কথা মনে পড়ে যায়। রাগে ক্ষোভে আমি ছটফট করছিলাম। আমি ওই বাটপান নির্মল সাধুকে বললাম, আপনি এত বড় জঘন্য কাজ কিভাবে করলেন? আপনি আমার চামিলিকে মেরে ফেলেছেন কেন? আমি কি তাকে মারতে বলেছিলাম? সাধু বলে, আমি কেন চামিলিকে মারব? তুই তোর সন্তানদের বলি দিয়ে চামিলির জন্য কালো জাদু করেছিলি, আর তার ফল চামিলি সহ্য করতে পারিনি, তাই মারা গেছে। আমি এটা শুনে আরো ক্ষিপ্ত হই। আমি আমার সন্তানদের বলি দিয়েছি মানে? তখন তো আমি বিয়েই করি নাই, আমার সন্তান কোথায় আসলো? সাধু হেসে বলল, তুই যে মাথা কাটা কুকুরের নৌকায় তাবিজ ফেলেছিলি, সেটাতে ছিল মারিদ জিন। সেটাতে লেখা ছিল, এই কাজের বিনিময়ে আমি আমার সন্তানকে তোমার কাছে বলি দিলাম। মানে তোর সন্তান যখন জন্মগ্রহণ করবে, তখন প্রথম সন্তানটা এ নিয়ে গিয়ে বলি দেবে। এর বিনিময়ে তারা চামিলিকে ভয় দিয়ে পেটে সুই ঢুকিয়ে, শরীরে বিভিন্ন জায়গায় সুই ঢুকিয়ে ভয়ানক যন্ত্রণা দিয়ে মেরেছে। এখন তোর স্ত্রী সন্তান সম্ভবা, তাই তোকে মনে করিয়ে দিতে এসেছি, তোর সন্তান জন্ম নিলেই নিয়ে যাবে কিন্তু ওরা। একথা শুনে আমি অনেক ভয় পাই। কি পাপ করলাম আমি? না জেনে না বুঝে কি পাপ করলাম? তারপর সাধু বলে, তুই যে গোলপাতা গাছের গোড়ায় মাগুর মাছের গলার ভিতরে তাবিজটা দিছিলি, সেটা ছিল ইফরিত জিন। তাকে তুই যেই তাবিজটা দিয়েছিলি, সেটাতেও কিন্তু আগের মতোই লেখা ছিল, তোর সন্তানকে তুই তাকে বলি দিতে দিয়ে দিবি। তৃতীয়টাও একই, তুই যে শ্মশানে তাবিজ পুঁতে রেখেছিলি, ওটাও এক ভয়ানক বামন পিশাচের কাছে তোর তৃতীয় সন্তানকে বলি দেওয়ার অঙ্গীকার করেছিলি। এখন এটা তোর না করার কোনো সুযোগ নেই। তোকে এই কাজের আগে আমি বলেছিলাম, কাজের বিনিময়ে যা চাইবো তাই তোকে দিতে হবে। তুই রাজি হয়েছিলি। তোর সন্তানদের বলি ওদের চরণে দিতে হবে। এই জন্যই, এই শর্তেই ওদেরকে আমি আহ্বান করেছিলাম। তোর 3টা সন্তান হবে, আর এই 3টা সন্তানকে এই 3টা ভয়ঙ্কর পিশাচ জিনের পদতলে কুরবানি দিতে হবে। এসব শুনে নির্মল সাধুর উপর আমি আর রাগ সইতে না পেরে সাধুকে ইচ্ছে মতো গালিগালাজ শুরু করলাম। সাধু বললে, এসব বলে কোনো লাভ নাই রে, কোনো লাভ নাই। ওদের জিনিস সময় মতো ওরা নিয়ে যাবে, ওদেরকে ঠেকাতেও পারবি না। এটা বলে সাধু হঠাৎ যেন ভ্যানিশ হয়ে গেল। আসলে এটা কি সাধুই ছিল, নাকি ওই পিশাচগুলোই সাধুর বেশে এসে আমাকে এগুলো বলে গেল? বুঝতে পারলাম না। পরিবার হারানোর ধাক্কা, চামেলি হারানোর ধাক্কা, সামনে আসলে
এই সংসার যখন চলে আসছে তখন এই পরিবার আর চামেলি হারানোর ধাক্কা অনেকটাই ভুলে গিয়েছিলাম। কিন্তু এই সাধুর কথা শুনে আমার সন্তান হারানোর ধাক্কা যে সামনে আসবে, এই জিনিসটা আমার মনের মধ্যে প্রচণ্ড ভয় সৃষ্টি করে। আর এই ভয়টা খুব শক্তভাবে বাসা বাঁধতে শুরু করে। আমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাই এবং ঘুমিয়ে পড়ি। পরদিন ঘুম থেকে উঠে কাজে চলে যাই। এই বিষয়ে আমার স্ত্রীকে আমি কিছু জানাইনি। এটাই করেছিলাম আমি মারাত্মক একটা ভুল কাজ। নিজেকে শুধু পাপী মনে হচ্ছিল। কি করতে গিয়ে কি করলাম? এতগুলো মানুষের জীবন নষ্ট করলাম। এত জঘন্য কাজ আমি কিভাবে করলাম? তখন স্বপ্নে দেখা চামেলির কথা মনে পড়ল। চামেলি বলেছিল, এই কাজের জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। কি হবে, আরও কি কি দেখতে হবে সামনে, এসব ভেবে মাথায় আসলে কিছুই আসছিল না। কাউকে কিছু বলতেও পারছিলাম না। এভাবে কেটে যায় আরও 2 মাস। একদিন রাতে আমি ঘুমিয়ে আছি, হঠাৎ স্বপ্নে 3টা অবয়ব আমার সামনে এসে আমাকে বলে, তুই তো ইনসান, কথা দিয়ে কথা রাখিস, কিন্তু আমাদের দেয়া কথাও কিন্তু রাখতে হবে তোকে। তখন আমি স্বপ্নের মধ্যে বলি, আমার কথা? আমি তোমাদেরকে তো কোনো কথা দেই নাই। তখন ওরা বলে, দিয়েছিস। তোর 3টা সন্তানকে আমাদের 3জনকে দিয়ে দিতে হবে। প্রথম সন্তানকে সেই গলা কাটা কুকুরের নৌকায় যে তাবিজ ফেলেছিলি তাকে দিতে হবে। দ্বিতীয় সন্তানকে যে মাগুর মাছের মুখের মধ্যে তাবিজ দিয়েছিলি তাকে দিতে হবে। আর তৃতীয় সন্তানকে যে বামন পিশাচের উদ্দেশ্যে শ্মশানে গিয়ে তাবিজ গিয়েছি তাকে দিতে হবে। এভাবেই তোর 3 সন্তানকে আমরা নিয়ে যাব, 3জন। আমি তো বললাম আমি আমার কোনো সন্তানকে কাউকে দেব না। তখন তারা বিকট ভয়ঙ্কর একটা গর্জন করে ওঠে। আমি ভয়ে লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ি। আমার স্ত্রীও আমার ওঠার শব্দ পেয়ে ঘুম থেকে উঠে যায়। আমার স্ত্রী বলে, কি হয়েছে? আমি বলি, খারাপ স্বপ্ন দেখেছি। আসলে কি দেখেছি এটা বললে আমার স্ত্রী ভয় পাবে, তাই আর তাকে এটা বলিনি। ওই রাত্রে আবার ঘুমিয়ে পড়ি। আমার স্ত্রীর গর্ভের সন্তানের বয়স তখন 5 মাস। একদিন মাঠের কাজ করতে করতে রাত হয়ে যায়। কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। বাড়ি অবধি হেঁটে যেতে যেতে 15 মিনিটের মতো সময় লাগে। বাড়িতে যাওয়ার পথে বিশাল বিশাল 2টা বাগান রয়েছে, অনেকগুলো তাল গাছ আছে আর বড় একটা বাঁশঝাড় আছে। আমার কাঁধে কোদাল ছিল আর হাতে একটা ব্যাগ। আমি বাড়ির দিকে হাঁটছি। পথে কোনো লোকজন ছিল না। ওই সময় এত ঘনবসতিও ছিল না, আর বিদ্যুৎ তো ছিলই না। আবার বাগান জঙ্গলে ভরা ছিল গ্রাম। বড় 2টা বাগানের যখন একটা পার হচ্ছিলাম তখন মনে হলো জঙ্গলের ভেতর দিয়ে বিশাল কিছু একটা দৌড়াচ্ছে। আমি চারপাশে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। মনে একটু ভয় লাগলো, আবার হাঁটা শুরু করলাম। বড় বাগানটা পার হয়ে তাল গাছগুলোর সামনে আসলে মনে হচ্ছে বিশাল বিশাল তাল গাছগুলো একা একাই নড়াচড়া করছে। তখন কোনো বাতাস ছিল না। গাছ ধরে ঝাঁকি দিলে যেমনটা লাগে ঠিক তেমনভাবেই তাল গাছগুলো নড়ছিল। ভয় আরও বাড়তে থাকে আমার। মাঝে মাঝে গলা শুকিয়ে যাচ্ছিল। আবার বাড়ির দিকে হাঁটা ধরি। অনেক সময় ধরে হাঁটছি, মনে হচ্ছে পথ যেন শেষ হচ্ছে না। তাল গাছ পার হয়ে যখনই বাঁশের ভেতর দিয়ে যাচ্ছিলাম তখনই আসল সমস্যাটা শুরু হয়ে যায়। হঠাৎ দেখি বিশাল একটা দানব বাঁশের ভেতর থেকে বেরিয়ে আমার সামনে এসে দাঁড়ায়। তার সারা গায়ে বড় বড় কাঁটা ছিল, চোখ দুটো লাল, আর কি ভয়ঙ্কর দেখতে। আমার মনে হয় আজকেই শেষ দিন। এরপরই পেছন সাইড থেকে হি হি করে হাসির শব্দ শুনতে পাই। আমি এটা দেখে ভয়ে একদম জমে যাচ্ছিলাম। কি করব বুঝতে পারছিলাম না। এরই মধ্যে উপর থেকে আমার ডান দিক দিয়ে কি যেন একটা ধপ করে এসে পড়লো। ডানে তাকিয়ে দেখি বামন আকৃতির একটা অবয়ব, ভয়ঙ্কর তার মুখ আছে কিন্তু চোখ, নাক, কান এগুলো নাই। মুখের ভিতর 2টা বড় বড় দাঁত বাইরে বের হয়ে আসছে। এসব দেখে আমি বাকশক্তি হারিয়ে ফেলি। নড়তে পারছিলাম না, কি করবো বুঝতে পারছিলাম না। হঠাৎ বামন আকৃতির অবয়বটি বলে ওঠে, কিরে, আমাদেরকে দেখে ভয় পেয়েছিস? আমরা তো একা একা তোর কাছে আসিনি, তোর উপর আসরও করিনি। তুই তো আমাদেরকে ডেকেছিস, কিছু দেয়ার কথা আমাদের। তখন আমি ভয়ে ভয়ে বললাম, কি দেয়ার কথা? তখন ভাল্লুকের মতো অবয়বটি মানুষের কণ্ঠে বলে ওঠে, কেন রে, ভুলে গেলি? তোর সন্তানদের আমাদের দিতে চেয়েছিস, এখন তো না দিয়ে উপায় নাই। তখন বিশাল আকৃতির দানবটি বলে ওঠে, আমাদের জিনিস সময় হলে আমরাই নিয়ে যাব, তোর দেয়া না দেওয়ার উপরে আমাদের কিছু নির্ভর করে না। জানানোর দরকার ছিল, জানাই দিলাম। ভালোভাবে না দিলে কেড়ে নিয়ে যাব, কিন্তু নেবই, তুই কিছুই করতে পারবি না। এটা বলে অবয়বগুলো ভয়ঙ্কর বিশ্রীভাবে হাসতে থাকে। মনে হচ্ছিল আমার কলিজা যে কোনো সময় ফেটে বের হয়ে যাবে ভয়ে। কোনো পিতা তার জীবনের বিনিময়েও তার সন্তানদের কোনো অশরীর কাছে তুলে দিতে চাইবে না। আমি তখন ভয়ের ভেতরও রাগে ক্ষোভে বলি,
আমি আমার একটা সন্তানকেও কাউকে দেব না। এটা বলার সাথে সাথে বিশাল আকৃতির দানবটি আমাকে ধরে মাটিতে মারে এক আছাড়। এরপর আমার কিছু মনে নাই। আমার যখন হুঁশ ফেরে তখন আমি দেখি আমি একটা অন্ধকার ঘরে শুয়ে আছি। চারপাশে কিছুই দেখা যাচ্ছে না, কোথায় আছি কিছুই বুঝতে পারছিলাম না। তখন রাতে ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ে গেল। ওই রাতে অবয়বটি যে আছাড় মেরেছিল আমাকে, সেই আছাড়ের যে ব্যথাটা ওরা দিয়েছিল, যেখানে ব্যথাগুলো লেগেছিল সেই জায়গাগুলো অনেক ব্যথা করছে এখনো। কিছু সময় পর দেখলাম সেই রাতের দেখা ভয়ঙ্কর অবয়বটি বন্ধ ঘরের দরজা খুলে আমার ঘাটটা ধরে আবার কোথায় যেন নিয়ে যাচ্ছে। আমাকে নিয়ে একটা বিশাল গাছের নিচে বসালো। সেখানে দেখি রাতের দেখা ওই অবয়বগুলো বসে আছে। আমাকে গাছের সাথে বেঁধে ফেলা হলো। তখন বামন জিনটি বলে ওঠে, তুই এখন আমাদের রাজ্যে আছিস, এখানে আমরা একবার কাউকে নিয়ে আসলে তাকে ফেরত দিই না, কিন্তু তোকে ফেরত দেবো, কারণ তুই মানব জগতে না গেলে তোর সন্তানদের আমরা বলি দেব কিভাবে। এটা বলেই তিনজন হেসে দেয়। আরও বলে, তুই আমাদের কথা দিয়ে আহ্বান করে নিয়ে এসে এখন সব ভুলে গিয়ে তোর সন্তানদেরকে আমাদেরকে দিতে চাস না, তাই না? তাই তোকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমরা তোকে আমাদের জগতে এনে বন্দি করে রেখেছি। এটাই তোর শাস্তি। যদি মনে করে থাকিস যে তোর সন্তানদের আমাদের দিবি না, তাহলে তোর এমন পরিণতি করব না যাতে কখনো আর তোর পরিবার তোকে খুঁজেও না পায়। এ কথা শুনে আমি খুব ভয় পাই। এরপর অবয়বগুলো আমাকে কিল ঘুষি মারতে থাকে আর হাসতে থাকে। পরে আবার আমার ঘাটটা ধরে সেই বন্ধ ঘরে রেখে আসে। আমার কথা বলার কোনো সুযোগই দেয়নি তারা। খিদায় আর শরীরে কোনো জোর না থাকায় আমি কাতরাচ্ছিলাম। এমন সময় আমার মনে হলো যে আমি যে ঘরে আছি এই ঘরে আসলেই কোনো আলো নাই। আমাকে যে ঘরে রাখা হয়েছিল সেখানে কোনো আলো ঢুকতো না। কখন যে সকাল হয় কখন রাত হয় কিছুই বুঝতে পারলাম না বা পারতাম না। বাইরে যখন বের করা হয়েছিল তখন আমার চারপাশে ছিল বেশ অদ্ভুত, বিশাল বিশাল গাছ, বিশাল বিশাল পাহাড় পর্বত, বিশাল বিশাল বাড়ি, লোকজনগুলো ছিল অদ্ভুত আর ভয়ঙ্কর। ওখানে যে পশু পাখিগুলো দেখেছি সেগুলো আরও অদ্ভুত আর ভয়ঙ্কর। এসব দেখে আমার খুব অবাক লেগেছিল। খাওয়ার জন্য আমাকে কিছু ফলমূল দিত। আমি ভাবতাম আর মনে হয় বাড়িতে যেতে পারবো না। কি এক জীবন আমার! পরিবার হারালাম, ভালোবাসার মানুষকে মেরে ফেললাম, আবার নিজের সন্তানকেও নাকি এদের কাছে উৎসর্গ করেছি। আর কি পাপ করতে বাকি আছে সেটা আমি ভাবতাম, আর নিজের পাপের জন্য ক্ষমা চাইতাম। কিভাবে ওই অন্ধকারে ওই বদ্ধ ঘরে সময় কাটতো বুঝতে পারতাম না। এভাবেই ঘুমিয়ে পড়তাম। একদিন ঘুম থেকে উঠে দেখি আমি আমার বাড়ির পেছনে পড়ে আছি। বুঝতে পারলাম ওরা আমাকে বাড়িতে ফেলে রেখে গেছে। উঠে ঘরে গেলাম। আমার বউ আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। বলল, এতদিন কোথায় ছিলা? তোমাকে 27 দিন ধরে আমরা খুঁজেছি, খুঁজতে কোথাও বাকি রাখে নেই। আমরা ধরে নিয়েছিলাম তুমি মারা গেছো। তখনও আমি আমার স্ত্রীকে বিষয়টা বলিনি। আমি আমার স্ত্রীকে বললাম, আমি আমার বাড়িতে গিয়েছিলাম, তাই আসতে দেরি হয়েছে, তোমাকে জানিয়ে যেতে পারিনি। সবচেয়ে বেশি অবাক হয়েছি যে আমি 27 দিন নিরুদ্দেশ, এই সামান্য সময়ে 27টা দিন ওই অন্ধকার ঘরে কেটেছে আমার। যাই হোক, স্ত্রীকে বুঝিয়ে পরিস্থিতি সামাল দিলাম। মনের ভিতর খালি এসব ঘুরপাক খাচ্ছিল। সব কিছু আস্তে আস্তে স্বাভাবিক হতে লাগলো। একটা সময় আমার একটা কন্যা সন্তান জন্ম নিল। আমি আর আমার স্ত্রী বেশ খুশি, কিন্তু আমার মনের ভেতর ওই অশরীরীদের কথাই বারবার ঘুরছিল। আমি আমার সন্তানকে খুব চোখে চোখে রাখতাম, কখন কি হয়ে যায় সেই টেনশন সবসময় আমাকে তাড়া করত। আমার সন্তান জন্মের 11 দিনের মাথায় এক রাত্রে আমরা ঘুমিয়ে আছি, হঠাৎ আমার স্ত্রীর চিৎকারে আমি ঘুম থেকে উঠে দেখি আমার 11 দিনের সন্তান ঘরে নেই। দরজা ভেতর দিয়ে লাগানো থাকলেও আমার সন্তান ঘরের কোথাও নাই। তখন সেই অশরীরীদের কথা আমার মনে পড়ে গেল। স্ত্রীকে সহ বাইরে গিয়ে আশপাশ খুঁজে দেখলাম, কোথাও খুঁজে পেলাম না। ওই রাতে এলাকার লোকজন ডেকে পুরো গ্রাম খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। বুঝলাম ওরাই আমার 11 দিনের নবজাতক কন্যাকে নিয়ে বলি দিয়েছে। বাবা হয়ে কিভাবে এই কষ্ট সইব? যেদিন থেকে চামেলিকে হারালাম সেদিন থেকেই আমার কষ্ট শুরু, হারানোর সময় শুরু হলো। এটা কবে শেষ হবে কে জানে। আমার স্ত্রীর কান্না যেন থামছিলই না। এলাকার লোকজন বলে এটা স্বাভাবিক কিছু না, তাই হুজুর কবিরাজ দেখাতে। অনেক হুজুর কবিরাজ দেখিয়েছি, কোনো লাভ হয়নি। আমার সন্তান বেঁচে আছে নাকি মারা গেছে সেটাও কোনো হুজুর কবিরাজ বলতে পারেনি। আমার স্ত্রী সন্তান হারানোর বেদনায় সবসময় মন খারাপ করে থাকতো। একসময় আমার স্ত্রী আবার গর্ভবতী হয়ে পড়ে। এভাবে কেটে যায় আরও বেশ কিছু দিন। এর ভিতর আর কোনো সমস্যা হয় না। আমি বাজার থেকে এক রাত্রে বেশ দেরি করেই ফিরছিলাম। সেদিন ঝিরঝির বৃষ্টিতে রাস্তা কর্দমাক্ত ছিল। আমি হেঁটে যাচ্ছিলাম।
হঠাৎ মনে হলো কাদার ভেতর দিয়ে কিছু দৌড়ে আসলে যেরকম শব্দ হয় ওই রকম পেছন দিক থেকে কি যেন কাদার ভেতর দিয়ে দৌড়ে আসছে। পেছনে ফিরে তাকানোর সাহস পাচ্ছিলাম না। হঠাৎ আমার পাশ দিয়ে একটা ঘোড়া আমাকে ক্রস করে সামনে চলে গেল, গিয়ে আমার দিকে মুখ করে ঘোড়াটা দাঁড়ালো। ঘোড়ার পিঠে আগের দেখা সেই বিশাল দানবীয় অবয়বটি বসে আছে। এটা দেখে আমি ভয় পেয়ে যাই। ঘোড়ার পিঠে বসা অবয়বটি বলে, কি রে, চিনতে পারছিস? একটাকে তো নিয়েছি, পরেরগুলাও নেব। ওগুলো তোর পক্ষ থেকে আমাদেরকে দেয়া উপহার, তোকে মনে করিয়ে দিতে আসলাম আর কি। তখন অবয়বটিকে দেখে আমার এত রাগ আর ক্ষোভ হয় আমি বলে বোঝাতে পারবো না। আমি ওটাকে বললাম, আমার একটা সন্তানকে তো নিয়েছিস, আমি কিছু বলিনি, কিন্তু আমার দ্বিতীয় সন্তানকে আমি নিতে দেবো না। এটা বলে ঘৃণায় আমি ওটাকে গালিগালাজ করতে থাকি। হঠাৎ ওই অবয়বটা আমাকে জোর একটা চর মারে। এরপর আমার কিছু মনে নাই। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি বাড়িতে শুয়ে আছি, আর আমার মাথার পাশে আমার স্ত্রী সহ কয়েকজন লোক বসে আছে। আমার স্ত্রী বলে, কি হয়েছিল তোমার? রাতে তুমি বাড়িতে ফেরোনি, তাই সারা রাত ঘুমাতে পারি নাই। ভোরে কয়েকজন লোক তোমাকে পথে পড়ে থাকতে দেখে বাড়িতে দিয়ে যায়। তখন আমার গতকাল রাতের কথা মনে পড়ে। ওই চরের তীব্রতা এমন ছিল যে কোনো হাত দিয়ে আমাকে চর দেওয়া হয়নি, মনে হলো গাছের কোনো ডাল দিয়ে আমাকে আঘাত করা হয়েছে, এত শক্ত ছিল ওই হাতটা। আমি আমার স্ত্রীকে এবারও বিষয়টা এড়িয়ে গেলাম। আমার মনের ভিতর সন্তান হারানোর ভয় পেয়ে বসেছে, আবার মনের ভিতর ছটফট করছে। এভাবে চলতে থাকে দিন। আমিও কাজে ব্যস্ত হয়ে পড়ি। মাঝে মাঝে এই বিষয়টা মনে পড়ে, আবার ভুলেও যাই কাজের ব্যস্ততায়। তবে মনের ভিতর পুরনো কথাগুলো সবসময় মনে পড়ে, ভেসে উঠতে থাকে। ভয়ে তখন ভেতরটা ঠান্ডা হয়ে যায়। গ্রামের এক কবিরাজের কাছ থেকে কিছু তদবির এনে ঘর বন্ধ করে দেই। আমি আর আমার স্ত্রী এবার খুব বেশি সতর্ক। রাতে আমার স্ত্রী ঘুমায় না বললেই চলে। একদিন রাত্রে আমরা শুয়ে পড়েছি। ওই দিন আমার আর আমার স্ত্রীর চোখে মনে হচ্ছে পৃথিবীর সব ঘুম এসে পড়ে। গভীর রাতে আমার স্ত্রীর চিল্লাচিল্লিতে আমার ঘুম ভাঙে। উঠে দেখি আমার ঘরে আমার 9 দিনের মেয়েটা নাই। আমি বুঝতে পারি কি ঘটেছে। আমি চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিই। আশেপাশে বাড়ির লোকজনও চলে আসে আমার চিৎকার শুনে। সবাই বাইরে খোঁজাখুঁজি করে কোনো লাভ হয় না। ওরা আমার দ্বিতীয় সন্তানকেও নিয়ে যায়। আমি মনকে কোনোভাবে বুঝ দিতে পারছিলাম না। আমার আর সহ্য হচ্ছিল না। গলায় দড়ি দিতে মন চাচ্ছিল বারবার। আমার স্ত্রীর মুখের দিকে তাকানো যাচ্ছিল না। প্রথম সন্তান 11 দিনে গায়েব হয়ে গেল। দ্বিতীয় সন্তানটা 9 দিনে গায়েব হয়ে গেল। এটা কি কোনো মা বাবা মেনে নিতে পারবে? এবার চিন্তা করি, এভাবে আর চলতে পারে না, ভালো কোনো হুজুরের কাছে যেতে হবে। ওরা যেহেতু বলেছে আমার তৃতীয় সন্তানটাকেও নেবে, 2টা নিয়েছে, আরও একটা নেবে, তখন আমি নিজে গোপনে বড় কোনো আলেমের খোঁজ করতে থাকি। একটা সময় পেয়েও যাই। আমাদের গ্রাম থেকে 4 গ্রাম পরে সেই আলেমের বাড়ি। বয়সের ভারে অনেকটাই নুয়ে পড়েছেন উনি। হুজুরকে গিয়ে সব কিছু বললাম। হুজুর আমার থেকে কিছুটা সময় নিল। প্রায় ঘন্টাখানেক পর হুজুর এসে আমাকে কিছু কথা বলে। হুজুর বলেন যে, নিজে অপরাধ করে ওদেরকে ডেকে এনেছিস, এখন আমার কাছে কেন এসেছিস? তোর সন্তানকে ওদেরকে দিবি বলে কথা দিছিস, এখন ওদেরকে না দিতে চাইলেও তো ওরা নিয়ে যাবে, জোর করেও নিয়ে যাবে। এগুলোর ধরনই এইরকম। ওই নির্মল সাধু তোকে বিষয়টা মূলত খুলে বলে নাই। ওই নির্মল সাধু সে মূলত ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেছে। তোকে ওই মেয়েকে পাইয়ে দেওয়ার কথা বলে মূলত ওই মেয়েটাকেও বলি দিয়েছে। এরপর আরও 3টা সন্তানকে সে বলি দেওয়ার পরিকল্পনা করেছিল এবং তার 2টাতে সে সফল হয়েছে। আর তুই নিজের হাতে এই কাজগুলো করেছিস। আর এভাবেই এই কাজটি হয়ে যাচ্ছে। নির্মল সাধুই মূলত ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেছে। এই জন্য এই ধরনের সাধু তান্ত্রিকদের কাছে কখনো যেতে হয় না, কারণ এরা এমন একটা কাজ করে বসবে যেটা সাধারণ মানুষের বাইরে, যে কাজটা কোন দিকে যাবে। এরা নিজেদের স্বার্থ ছাড়া কখনোই কোনো কাজ করে না। নির্মল সাধু তোকে মিথ্যা বলেছে যে চামেলি তোর হবে। সে কালো জাদু করে চামেলিকে খুব যন্ত্রণা দিয়ে মেরেছে, আর তার মৃত্যুর জন্য তুইই দায়ী। তুই তার মৃত্যু পরোয়ানা হাতে করে নিয়ে এসে তার কাছে দিয়েছিলি। জিনগুলো চামেলির শরীরের বিভিন্ন অঙ্গগুলো নষ্ট করে দেয় এবং চামেলির শরীরের ভিতর বড় বড় সুই দিয়ে ফুটো করে তাদের ভয়ঙ্কর চেহারা নিয়ে চামেলির সামনে হাজির হয়। এই অসহনীয় কষ্ট সইতে না পেরে চামেলি মারা যায়। এরপর তাদের দেয়া উপহার হিসাবে তো 2 সন্তানকে নিয়ে তারা নিজেরাই বলি দিয়েছে। বামন জিনটা খুবই শক্তিশালী না হলেও মারিদার ইফরিতটা খুবই শক্তিশালী। এদের সাথে লড়াই করলে মৃত্যু ঝুঁকি রয়েছে। তাছাড়া এখন আমার আর আগের সেই বয়স নাই, এখন চাইলেও অনেক কিছু করতে পারি না বয়সের ভারে। আর এসব কিছুর জন্য তুই দায়ী। এসবের জন্য উপরওয়ালার কাছে ক্ষমা চা। আমি এসব শুনে তো কান্নাকাটি করে দেই, হুজুরের পা জড়িয়ে ধরি, বলি যে হুজুর কিছু করেন,
হুজুর বলে যে আমি আপাতত ঝাড়ফুঁক করে দিচ্ছি, কতটুকু কাজ হবে জানি না, তবে তোর সন্তান যদি আর একটা আল্লাহ দেন তাহলে এটার উপরও তো এই একই ধরনের বিপদ নেমে আসবে, তারপরও দেখা যাবে পরে, তুই এখন চলে যা। হুজুরের কাছ থেকে ঝাড়ফুঁক নিয়ে বাড়িতে চলে আসি। হুজুরের কথাগুলো আসলেই বারবার আমার মনে পড়ছিল, নিজের পাপের কথা মনে পড়ছিল। এক জীবনে কত পাপ করলে মানুষ সব পেয়েও হারায়। এর কিছুদিন পর আমার স্ত্রী আবার গর্ভবতী হয়। এবারে আমার স্ত্রী একটা পুত্র সন্তানের জন্ম দেয়। এই এতগুলো মাসের মধ্যে অবশ্য কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। আমি খুব ভয়ে ছিলাম, শঙ্কিত ছিলাম। আমার স্ত্রী আমার সন্তানকে কোল থেকে নামাতোই না, আবার হারিয়ে যায় কিনা। সন্তান জন্মের ৭ম দিন দুপুরবেলা আমার স্ত্রী সন্তানকে ঘরে রেখে রান্নাঘরে যায়, আর আমি ঘরের উঠোনে বসে কাজ করছিলাম। আমার স্ত্রী রান্নাঘর থেকে ঘরে গিয়ে দেখে আমার ছেলে বিছানায় নাই, বিছানা ফাঁকা। আমার স্ত্রী চিৎকার দিয়ে পাগলের মতো সব জায়গায় খুঁজতে থাকে। কোথাও না পেয়ে আমার স্ত্রী বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়, আমিও পাগলের মতো হয়ে যাই। মাথায় কাজ করছিল না, কি করব। আশেপাশের লোকজন চলে আসে, সবাই খোঁজাখুঁজি করেও কোথাও আমার ছেলেকে আমরা খুঁজে পাইনি। তখনই বুঝি ওরাই আমার সন্তানকে নিয়ে গেছে। নিজেকে আর কত অপরাধী মনে হবে, মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে পাপী আমি। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার স্ত্রী বারবার বেহুশ হয়ে যাচ্ছিল। 3টা সন্তান পরপর হারিয়ে যাওয়া কোনো মা, তার অবস্থা কি হতে পারে এটা তো সহজেই বোঝা যায়। নিজের জীবনের উপর অনেক ক্ষোভ জমে গিয়েছিল। সবকিছুর জন্য হয়তো সে নিজেকেই দায়ী করতে থাকতো। দিন পেরিয়ে রাত হলো। সারাদিনের কান্না আর কষ্টে কখন যে চোখটা লেগে গেছে বুঝতে পারিনি। সকালে ভোরবেলা যখন ঘুম ভাঙে, উঠে দেখি আমার স্ত্রী ঘরে নাই। বাইরে গিয়ে ডাকাডাকি করি, কোথাও পাই না। বাড়ির পেছনে গিয়ে হঠাৎ চোখ যায় বাড়ির পেছনে থাকা বড় একটা আম গাছের দিকে। আমার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আম গাছে ঝুলছে। আমি চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ি। আমার চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে দেখে আমার স্ত্রী গলায় দড়ি দিয়ে আম গাছে ঝুলছে। তার আমার স্ত্রীকে গাছ থেকে নামায়। আমি উঠে দাঁড়াবো সেই শক্তি পাচ্ছিলাম না। কান্না করার মতো শক্তিটুকু আমার ছিল না। প্রতিবেশীরা সব কিছু করে আমার স্ত্রীর দাফন সম্পন্ন করে। আমি সব কিছু শুধু চেয়ে চেয়ে দেখেছিলাম। কিছু করা বা কিছু বলার ক্ষমতা সেদিন আমার ছিল না। আমি যেন জীবন্ত লাশ। এই বয়সে হারাইনি এমন কিছুই নাই আমার। চামেলিকে হারালাম, তারপর বাবা মা পরিবার হারালাম, এরপর 3টা সন্তান হারালাম, আর শেষে আমার একমাত্র অবলম্বন স্ত্রীকে হারালাম। এরপর মনে হচ্ছিল আল্লাহ কেন আমাকে নিয়ে গেলেন না, কেন নিয়ে যাচ্ছেন না। এত মানুষ পৃথিবীতে মরছে, কেন আল্লাহ আমার হায়াত শেষ করেননি। এভাবে কেটে যায় আরও 2-3 দিন। এরপর অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেই এই জায়গায় আমার আর কেউ নাই, এখানে আর থাকবো না। জায়গাটা আমার জন্য অভিশাপ। আমার স্ত্রীর কবর ছাড়া এখানে আর কিছুই অবশিষ্ট নেই আমার। আমি ওই এলাকা ছেড়ে বের হয়ে গেলাম। সেই 1980 সালের দিকে আমি বাড়ি ছেড়েছি। এরপর থেকে 2 দিন এখানে 5 দিন ওখানে করে কাজ করে চলতাম। কোথাও 15 দিনের বেশি থাকিনি। একদিন স্বপ্নে সেই 3টা অবয়ব আমার সামনে এসে আমাকে বলে, কিরে, নিজের সন্তান আমাদের চরণে বলি দিয়ে কেমন লাগছে তোর? আমরা তোর উপর অনেক খুশি হয়েছি। তুই একটা পাপী, আমরাও পাপী, আমাদের ভেতর কোনো তফাৎ নাই। এই বলে হাসতে হাসতে স্বপ্নের ভেতর অদৃশ্য হয়ে যায়। এভাবে কাটে আরও কয়েক বছর। একবার আমি আমার স্ত্রীকে স্বপ্নে দেখি। সে আমাকে বলছে, তুমি এটা কেন আমাকে করলে? কেন তোমার সন্তানদের এভাবে নরপিশাচদের কাছে বলি দিলে? তোমাকে কখনো ক্ষমা করব না। স্বপ্নের মধ্যে আমিও কান্না করে দেই। ঘুম থেকে উঠে দেখি আমার চোখ দিয়ে পানি পড়ছে। 1990 সালের দিকে চামেলি আমার স্বপ্নে এসে আমাকে বলে, তুই আমাকে আমার পরিবার থেকে কেড়ে নিয়েছিস। তোর 3টা সন্তান আর তোর স্ত্রীকে ওরা তোর থেকে কেড়ে নিয়েছে। দেখ কেমন লাগে। প্রিয়জন হারানোর বেদনা খুবই কষ্টের। এটা বলে চামেলি স্বপ্নের ভেতর অদৃশ্য হয়ে যায়। এরপর অনেকবার আমি চামেলিকে স্বপ্নে দেখেছি। সে স্বপ্নে আমাকে বলে, এসব কিছুর জন্য তুমি দায়ী, তুমি পাপী। গত 2 মাস আগেও আমি চামেলিকে স্বপ্নে দেখেছি। সেও এই একই কথা বলছে, সব কিছুর জন্য তুমি দায়ী, তুমি পাপী। আমি মাঝে মাঝে চামেলিকে দেখতে পাই। আমার মনে হয় চামেলি যেন আমাকে দেখছে। তারপর থেকে আমি এক এক সময় এক এক জায়গায় থাকি। কোনো জায়গায় আমি বেশি দিন থাকতে পারি না। আমার ঘর নাই, বাড়ি নাই, পরিবার পরিজন কিছুই নেই। আমি বড় একা, নিঃস্ব আমি। আজ নিজের ভুলের মাসুল দিতে নিজেই আজ পথে পথে থাকি। এভাবে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। এখন উপরওয়ালা আমাকে ক্ষমা করলেই হয়। এই বলে সেই চাচা তার জীবনের এক অমানবিক বিভীষিকাময় করুণ কাহিনী শেষ করেন। চাচা কান্নাকাটি করছিলেন, আর ওনার চোখের পানি দেখে আমিও
চোখের পানি ধরে রাখতে পারিনি। চাচাকে অনেকবার জিজ্ঞেস করলে উনি নামটা বলতে চাচ্ছিলেন না, শুধু বলছেন যে এই পাপী মানুষটার নাম শুনলেও পাপ হবে, সামান্য ভুলে কি ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে। এটাই চাচা বারবার বলছিলেন। কতগুলো মানুষের নির্মমভাবে মৃত্যু হলো। চাচাকে বললাম যে আপনি আপনার মা বাবা ভাই বোনকে আর খুঁজেন নাই? উনি বললেন হ্যাঁ খুঁজেছি। উনি ওখান থেকে বের হওয়ার পরও জন্মভূমি কয়রাতে গিয়েছিলেন, তারপর উনি খুঁজেছেন। সেই কাকার সাথে, সুরেশ কাকার সাথে দেখা হয়েছে, জ্যোৎস্না খালার সাথে দেখা হয়েছে। তারাও বলছিলেন যে নাকি আমার মা বাবা আর এখানে আসে নাই, এরকমই বলছিলেন আর কি। এরপর উনি ওনার স্ত্রীর কবর যেখানে আছে চুয়াডাঙ্গাতেও আর কখনো যান নাই। চাচাকে বললাম ওয়াজ শেষ করে কোথায় যাবেন? চাচা বলল যে নিয়তি যেখানে নাই সেখানেই যাব। চাচা বললেন চামেলি মারা গেছে 47 বছর। এখনও আমি স্বপ্নে চামেলিকে সেই 15-16 বছরের মেয়ের রূপেই দেখতে পাই, মাঝে মাঝে বাস্তবেও দেখতে পাই। চাচা আমাকে বলল আমাকে কিন্তু আর খুঁজিস না, আর আমার জন্য দোয়া করবে আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, আমি আমার পাপের জন্য অনুতপ্ত। চাচা এখনও চামেলিকে আগের মতোই ভালোবাসেন। চাচার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। তবে চাচা শেষ দিকে এসে ওনার নামটি বলেছিলেন। ওনার নাম শমশের আলী। উনি বেঁচে থেকেও এক জীবন্ত লাশ। এটাই ছিল ঘটনা। ভাইয়ের নাম রফিকুল ইসলাম। ভাই নিজে একজন ট্রাক ড্রাইভার, আর আমাদেরকে যেই ঘটনাটি শেয়ার করেছেন সেটিও অন্য একজন ট্রাক ড্রাইভারের ঘটনা। সেই ট্রাক ড্রাইভারের নিজের সাথেই এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। তাহলে চলুন দর্শক বন্ধুরা আর দেরি না করে সরাসরি আমরা ভাইয়ের ইমেলটি পড়া শুরু করি। রফিকুল ভাইয়া তার ইমেলে লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, আর দোয়া রইল সবসময় ভালো থাকুন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইমরান ভাই, আজকে আমি আপনাকে শেয়ার করব আমার সাথে কাজ করা অন্য একজন ট্রাক ড্রাইভারের ঘটনা। তার সাথে আমার সব সময় কাজ করা হয় না, কিন্তু প্রায় সময় কাজে জায়গায় দেখা হয়ে যায়। আর যখনই তার সাথে আমার দেখা হয় তখনই আমি তাকে অন্যমনস্ক দেখি। সবসময় এরকম অবস্থা দেখে একদিন আমি তাকে জিজ্ঞাসা করে বসি যে সে কেন এরকম মুখ গম্ভীর করে থাকে সবসময়। কারণ তার অবস্থা দেখে আমি এতটুকু বুঝতে পেরেছিলাম যে তার জীবনে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটা তার মুখ থেকে হাসি ছিনিয়ে নিয়েছে। আমার প্রশ্ন শুনে প্রথমে সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে, তারপরে বলে কিছু কথা না জানাই ভালো। তার এই কথা শুনে আমি আরো বেশি শিওর হয়ে যাই যে তার জীবনে কোনো না কোনো একটা ঘটনা আছে যা সে বলতে চায় না। আমি তাকে এবার জোরাজোরি করতে শুরু করলাম, আর একসময় সে একটি অদ্ভুত হাসি দিয়ে আমাকে বলে, ঠিক আছে, এতই যেহেতু শুনতে চান তাহলে বলি, তবে আপনি সম্পূর্ণ কথা শুনতে পারবেন তো? এবার আমি আরো আগ্রহী হয়ে বসলাম আর বললাম, কেন শুনতে পারবো না, আপনি বলুন। তারপর সে গম্ভীর স্বরে তার জীবনের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি বলতে শুরু করে। আমি ঘটনাটি আপনাকে ঠিক সেই রকম ভাবে বলছি যেরকম ভাবে তিনি আমাকে বলেছিলেন। সেই ট্রাক ড্রাইভারের ভাষ্যমতে ঘটনাটি বলছেন রফিকুল ইসলাম ভাইয়া। আমার নাম মোশার জামিল। যখন বিপদ আসে তখন একের পর এক আসে না, বরং সমস্ত বিপদ একসাথে আসে। আমার জীবনের ঘটনাটি এক ভয়ঙ্কর ভুতুরে জঙ্গলে ভৌতিক অভিজ্ঞতার একটি লোমহর্ষক ঘটনা। একবার আমাকে একটি কাজে দেয়া হয়, তবে কাজ দেওয়ার আগে একটি শর্ত রাখা হয়। শর্তটি ছিল, আর সেই শর্তটি এই ছিল যে মৃত্যুকে ভয় পাওয়া যাবে না, কারণ আমাকে যেখানে কাজ করতে যেতে হবে সেখানে হয়তো মৃত্যু থেকেও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল। ঘটনাটি 1990 সালের দিকে ঘটে। সেই সময়টায় আমার খুব দুর্দিন চলছিল। পরিবার নিয়ে খুবই দুশ্চিন্তার দরিদ্রতায় ভুগছিলাম। বলতে গেলে দুবেলা খাবারও জুটত না। আর পরিবারের ছিল বাবা মা আর ছোট ছোট দুটি বোন। বাবা মারা গিয়েছিলেন মাত্র কিছুদিন, আর মা প্রচন্ড রকমের অসুস্থ ছিলেন। বাবার কিছু জমানো পুঁজি ছিল যা ধীরে ধীরে মায়ের চিকিৎসায় শেষ হয়ে যায়। বাবার পরে সংসারের দায়িত্ব বড় ছেলে হিসেবে আমার কাঁধে এসে পড়ে। ছোট ছোট দুটি বোন তো যেন নয়, আমারই নিজের মেয়ে। তাদের অনাহারের চেহারাগুলো আমার সহ্য হতো না। আর মাটা অসুস্থতায় একেবারে মলিন হয়ে গিয়েছিলেন। আমার হাতেও কোনো কাজ নেই। সংসার চালানো আমার কাছে তখন পাহাড়কে হাত দিয়ে দূরে সরাবার মতোই কঠিন ছিল। একদিন হঠাৎ আমার এক বন্ধু আমাকে একটি কাজের প্রস্তাব দিল আর বলল, কাজটি একটু কঠিন, জানেন নাকি রিস্ক আছে। কাজটা আসলে আমার বন্ধু পেয়েছিল, কিন্তু ও ট্রাক চালাতে পারতো না, আর আমার অবস্থার কথা ভালোভাবেই জানতো, তাই কাজটা আমাকে দিয়ে দেয়। আমি তার কথা মতো যার কাজ তার কাছে গেলাম। সে আমাকে খুবই নির্জন একটি জায়গায় ডেকেছিল। আমিও তার সাথে দেখা করতে চলে যাই। সেখানে এসে আমাকে একেবারে স্পষ্টভাবে একটা কথাই বলে,
কাজটাতে তোমার জানও যেতে পারে, কঠিন একটি কাজ, কিন্তু যদি করতে পারো তাহলে মোটা অঙ্কের টাকা পাবে, আর তোমাকে স্থায়ীভাবে কাজের ব্যবস্থাও করে দেব। এতটুকু বলে লোকটা আমার হাতে 100 টাকার 10টি নোট ধরিয়ে দিল, যা তখন লাখ টাকার সমান ছিল। আমি নোটগুলোর দিকে তাকিয়েছিলাম, দেখছিলাম যে কিছু কাগজের টুকরো আমার পরিবারের সচ্ছলতা বয়ে আনার জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে। টাকার হাতটা মোট করে নিলাম আর তাকে সোজা হ্যাঁ বলে দিলাম। তারপর সেই দিন আমি 1 সপ্তাহের সদাই পাত্রী কিনে বাড়িতে যাই। বন্ধু দেখে খুব খুশি হয়ে যায়। পরের দিন কাজের উদ্দেশ্যে রওনা দিই। সেখানে যাওয়ার পর লোকটি আমাকে বলে, আবার ভেবে নাও, কাজ অনেক কঠিন, অনেক ভয় আছে, আর যেখানে তুমি কাজ করতে যাবে সেখানে তোমাকে কেউ সাহায্য করবে না, এমনকি আমিও তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। তুমি কি কাজটি করবে? আমি শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ি, কারণ পরিবারের দায়িত্ব বহন করা তখন আমার কাছে আমার জানের চাইতে বেশি গুরুত্বপূর্ণ ছিল। আমার এই হ্যাঁ সূচক ইঙ্গিত দেখে লোকটি আমার হাতে ট্রাকের চাবি দিল, আর আরেকটি লোককে দেখিয়ে বলল সে তোমাকে কাজের জায়গায় পৌঁছে দেবে আর রাস্তায় সবকিছু বুঝিয়ে দেবে। ট্রাকের মধ্যে তোমার খাবার দাবারের আর প্রয়োজনীয় সমস্ত কিছুর ব্যবস্থা করে রাখা হয়েছে। সর্বশেষ লোকটি আমাকে আরেকটি কথা বলল, আর সেই কথাটি ছিল, আমি নিজেও জানি না ওই জঙ্গলে কি আছে, তবে গত 3 মাসে আমাদের 5 জন লোক সেখানে গিয়ে আর ফিরে আসেনি। তারা জীবিত আছে কি মৃত্যুবরণ করেছে আমরা তাও জানি না। যদিও জীবিত থেকে থাকে তাহলে আর কোনোদিন ফিরে আসবো কিনা তা বলতে পারা অসম্ভব। এই বলে সে চলে যায়, আর যে লোকটিকে আমার সাথে যেতে বলে সে শুধু আমাকে জঙ্গল পর্যন্তই পৌঁছে দেবে, আর বাকি রাস্তা আমার নিজেরই যেতে হবে। আমার সাথে লোকটি আমার হাত থেকে ট্রাকের চাবিটি নিয়ে বলল, জঙ্গলে যাওয়া পর্যন্ত ট্রাকটি আমি চালাবো, তুমি বিশ্রাম করো, কারণ পরবর্তীতে বিশ্রামের সুযোগ পাবে কিনা তা অনিশ্চিত। এই বলে সে ট্রাকের দরজা খুলে ভেতরে ড্রাইভিং সিটে বসে পড়ল, আর আমিও তার পাশের সিটে উঠে বসে পড়লাম। সে ট্রাক স্টার্ট দিল আর চালাতে শুরু করলো। চালাতে চালাতে আমাকে কাজ বুঝিয়ে দিতে দিতে বলে, তোমাকে আগে একটি কথা বলে দেই যে এটি একটি বেআইনি কাজ। 3 মাস আগে একটি ট্রাক অন্য রাষ্ট্র থেকে আমাদের রাষ্ট্রে আসে। পুলিশের ভয়ে সেটি যান চলাচলের রাস্তা দিয়ে না এনে জঙ্গলের রাস্তা দিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু জঙ্গলে ঢোকার পর থেকে গাড়িটি এখনো বের করা সম্ভব হচ্ছে না। গাড়িটি যারা জঙ্গলে নিয়ে যায় তারা আর কখনোই ফিরে আসেনি, আর জঙ্গলের কোথায় যে ট্রাকটি আছে তা আমরা কেউই জানি না। সেই ট্রাকটিকেই তোমার খুঁজে বের করে বাইরে আনতে হবে। তার কথার মাঝখানে আমি তাকে থামিয়ে দিয়ে, এমনও তো হতে পারে যে যারা ওই ট্রাকটি জঙ্গলে নিয়ে গিয়েছিল তারা অন্য কোথাও ট্রাক নিয়ে পালিয়ে গেছে। সে বলল, এরকম হওয়ার কোনো সুযোগ নেই, কারণ নিজেই যে জায়গা দিয়ে ট্রাক বের করা যেতে পারে সেই রাস্তার মাথায় আমাদের লোক পাহারারত আছে, যাতে করে তারা কোনোভাবে ট্রাক নিয়ে পালাতে না পারে। কিন্তু এই 3 মাস পর্যন্ত জঙ্গল থেকে কোনো ট্রাকই বাইরে আসেনি, আর না কোনো মানুষ বাইরে এসেছে। এর মানে হলো ওই ট্রাক এখনো জঙ্গলের কোনো এক জায়গায় পড়ে আছে। তুমি তো শুনেছই আমাদের 5 জন লোক 3 মাস যাবত ওই ট্রাককে আনতে গিয়ে উধাও হয়ে গেছে। তাই এবার আমাকে তোমার সাথে পাঠানো, তবে তোমার আমার সফর শুধুমাত্র জঙ্গল পর্যন্তই। জঙ্গলের ভিতরে গিয়ে কাজটি তোমাকে একাই সম্পূর্ণ করতে হবে। হয়তো তুমিও মরে যাবে অথবা উধাও হয়ে যাবে, নয়তো ট্রাক নিয়ে ফিরে আসবে। তবে তুমি যদি ট্রাক ছাড়াও জঙ্গলের ভেতর থেকে বাইরে জীবিত ফিরে আসতে পারো, অন্ততপক্ষে আমরা জানতে তো পারবো যে জঙ্গলের ভেতর কি চলছে। আমি তাকে আবারও প্রশ্ন করলাম, ওই জঙ্গলের মধ্যে এমন কি আছে? সে বলল, তা আমরা কেউই জানি না। আমি বললাম, জঙ্গলের মধ্যে কি আছে তা জানা গেলে তার মোকাবেলা করা আমার পক্ষে একটু সহজ হবে। সেখানে কি জঙ্গলি জানোয়ারের কারণে ট্রাকটি আনা সম্ভব হচ্ছে না, নাকি কোনো ডাকাত দল সেই জঙ্গলের মধ্যে বসবাস করে যারা মালামাল লুট করে নেয়? যদি জানা থাকতো তাহলে কাজটা সহজ হয়ে যেত। সে আমাকে বলল, তুমি বেশি চিন্তা করো না, তোমার কাজ শুধুমাত্র জঙ্গল থেকে ট্রাকটা বাইরে আনা, আর পরবর্তী কাজ সেগুলোর সব আমি সামাল দিয়ে নেব। জঙ্গলের ভিতরে কি হতে পারে আর তার মোকাবেলা আমি কিভাবে করব, এগুলো ভাবছিলাম আর সিটে হেলান দিয়ে শুয়ে পড়লাম। ভাবতে ভাবতে কখন যে ঘুমের চোখ দুটো বন্ধ হয়ে গেল টের পেলাম না। আর যখন ঘুম ভাঙলো তখন দেখলাম আমরা এক জনমানবহীন নিস্তব্ধ জায়গায় এসে গেছি। চারপাশে উঁচু উঁচু ঘন গাছপালা দিয়ে ভরা। আমি দেখলাম আমার সাথে আসা লোকটি, যার নাম ছিল আকাশ, যে ট্রাকের জানালার সামনে বসে সিগারেট টানছে। আমার উঠে পড়া দেখে সে আমার দিকে তাকিয়ে বলল, ঘুম ঠিক মতো হয়েছে? আর কি ভাবলে, কাজটি কি করবে? না করতে চাইলে বলো, এখনো সময় আছে। আর যদি করতে চাও তাহলে ট্রাকের মধ্যে তোমার প্রয়োজনীয় আর সবকিছু ব্যবস্থা করে রাখা আছে। আমি শান্তভাবে তাকে বললাম, কাজটি আমি করব, কিন্তু তার আগে আমাকে এই জঙ্গল সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করতে হবে। আমার কাছ থেকে এই কথা শুনে আকাশ কিছুক্ষণ চেয়ে রইল, আর পরে বলল, খুব চমৎকার একটি পরিকল্পনা। এখান থেকে সামনে একটি গ্রাম আছে, তারপর আমরা সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। জঙ্গলের বাহিরের রাস্তা দিয়ে সেই গ্রামে পৌঁছাতে পৌঁছাতে আমাদের আধা ঘন্টা সময় লাগলো। তাহলে চিন্তা করো, ট্রাক দিয়ে যদি সেই জঙ্গলের আশপাশের গ্রামে যেতে আধা ঘন্টা লাগে,
তাহলে ওই জঙ্গলটি কত বড় হবে। তারপর গ্রামে পৌঁছে গেলে আমি আকাশকে বললাম, তুমি এখানে ট্রাকেই থাকো, আমি গ্রামের ভেতরে গিয়ে কিছু লোকের সাথে কথা বলে আসি। তারপর গ্রামের ভেতরে চলে গেলাম আর সেখানে গিয়ে কিছু লোকের সাথেও কথা বললাম। তারা আমাকে জানালো যে এই গ্রামে একজন বৃদ্ধ লোক থাকে যার নাম মুজাহিদ শেখ, যে কোনো এক সময় গ্রামের চেয়ারম্যান ছিল। সে ওই জঙ্গলের ভেতর অনেকবার গিয়েছে, কারণ তার শিকার করতে ভালো লাগতো, তাই জঙ্গলে সে অনেকবার শিকার করতে গিয়েছে। আর পুরো গ্রামে সেই জঙ্গল সম্পর্কে ভালো ধারণা রাখে। তাই এবার আমি তাকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তার বাড়িতে যেতে যেতে আমার সন্ধ্যা হয়ে যায়। এ দেখে তিনি তার পোষা প্রাণীদের খাবার খাওয়াচ্ছিলেন। তারপর আমি তার কাছে গিয়ে কথাবার্তা শুরু করি, আর এক সময় জানতে পারি যে সে জঙ্গল সম্পর্কে মোটামুটি ভালো জ্ঞান রাখেন আর অনেকবার জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন, তবে কখনোই জঙ্গলের একেবারে গভীরে যাননি। এমনকি গ্রামের অন্যান্য কেউই কখনোই জঙ্গলের গভীরে যাওয়ার চেষ্টা করেনি। একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত সবাই যেত। তাদের গ্রামটি জঙ্গল থেকে বেশ দূরে ছিল আর অত একটা উন্নত ছিল না। গ্রামের সকলের যদিও কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল, কিন্তু তারপরেও তাদের জীবিকার অন্যতম উৎস ওই জঙ্গলটি ছিল। সেইখান থেকে কাঠ এবং নানা রকমের পশু শিকার করত গ্রামের লোকেরা, যা দ্বারা তাদের জীবিকা অনেকটা সহজ হয়ে যেত। তাই গ্রামের সবাই জঙ্গলটিকে সম্মান করত। তবে গ্রামের সবাই জানতো যে এই জঙ্গলের একদম গভীরে কোনো একটা জিনিস আছে যেটা খুবই ভয়ঙ্কর, কিন্তু সেই জিনিসটার রহস্য তাদের কারোই জানা ছিল না। আর যতই খোঁজ খবর নিয়েছিলাম তাতে একটি কথা একেবারে স্পষ্ট গিয়েছিল যে ট্রাকটি জঙ্গলের একদম গভীরে কোথাও আছে। কারণ জঙ্গলের সামনের দিকে বা সীমানার কাছাকাছি কোনো জায়গায় থাকলে গ্রামের মানুষের চোখে ট্রাকটি অবশ্যই আসতো, কিন্তু তারা কেউই ট্রাক সম্পর্কে কিছু জানে না। সবকিছু শুনে আমি মুজাহিদ সাহেবকে বললাম আমার সাথে জঙ্গলে যেতে। তিনি আমার প্রস্তাব শুনে কিছুক্ষণ চুপচাপ হয়ে বসে রইলেন আর পরে রাজি হয়ে গেলেন। আসলে মানুষের এক এক ধরনের নেশা থাকে, আর তার নেশা ছিল গভীর জঙ্গলে শিকার করা, যা তিনি অনেক বছর যাবৎ করতে পারেননি, আর এখন আবার সুযোগ পেয়েছেন। তাই তিনি রাজি হয়ে যান আর আমাকে বলেন কাল ভোরে সূর্যের আলো ওঠার আগেই ওই জঙ্গলের কাঁচা রাস্তায় উপস্থিত থাকতে। আমি ঠিক আছে বলে তার থেকে বিদায় নিয়ে আকাশের কাছে চলে যাই আর ওকে সমস্ত কিছু বলি। কিন্তু আমরা মোটেও বুঝতে পারিনি যে আমাদের এই সিদ্ধান্ত আমাদের কোনো বিপদের দিকে বয়ে নিয়ে যাচ্ছে। জানলে হয়তো আর জঙ্গলের ভেতরে যেতাম না, যাওয়ার আগেই যে যার প্রাণ বাঁচিয়ে ফিরে আসতাম। মুজাহিদ সাহেব জঙ্গলে প্রায় সময় শিকারের পাশাপাশি গ্রামের হারিয়ে যাওয়া লোকজনদের খুঁজে বের করে পরিবারের কাছে দিয়ে যেতেন। তাই গ্রামের লোকেরাও তাকে খুব সম্মান করত। তার বাড়িটা ছিল জঙ্গলের সবচাইতে কাছের বাড়ি। তিনি তার বাবার কাছ থেকে শিকার করার কলাকৌশল শিখেছিল। তার বাবা তাকে প্রায় সময় জঙ্গলে শিকার করা শেখাতে নিয়ে আসতেন। তিনি ছাড়াও অন্যান্য লোকের জঙ্গলে শিকার করতে আসতো, তবে একটি সীমানা পর্যন্ত জঙ্গলের ভেতরে যেত। আর যারা বেশি বড় শিকার করতে চাইতো তাদেরকে জঙ্গলের আরেকটু গভীরে যেতে হতো। কিন্তু জঙ্গলের একদম গভীরে আজ পর্যন্ত কেউ যায়নি, কারণ সেখানে যাওয়াটা যতটা ভয়ঙ্কর ততটাই বিপজ্জনক। পরদিন সকালে আমি আমার প্রয়োজন অনুসারে একটি ব্যাগের মধ্যে কিছু জিনিসপত্র নিয়ে নেই। জিনিসপত্রগুলোর মধ্যে একটি রাইফেলও ছিল। তারপর কথা অনুযায়ী ভোরের আলো ফোটার আগে জঙ্গলের সেই কাঁচা রাস্তায় চলে যাই। সেখানে গিয়ে দেখি মুজাহিদ সাহেব আরও দুজন লোককে নিয়ে পিঠে কিছু ব্যাগ বোঝাই করে সেখানে উপস্থিত। তাদের পিঠেও ব্যাগ ছিল, বড় বড় বন্দুক, ধারালো ছুরি আর হাতে মশাল। মুজাহিদ সাহেব আমাকে উদ্দেশ্য করে বললেন, জঙ্গলের ভিতরে যাওয়াটা খুবই বিপজ্জনক, আর তোমার ট্রাকটা যদি জঙ্গলের শেষ সীমানার কাছাকাছি কোথাও থাকতো তাহলে গ্রামের লোকেরা অবশ্যই সেটা দেখত। কিন্তু যেহেতু কেউ ট্রাকটি দেখেনি, এর মানে স্পষ্ট যে ট্রাকটি জঙ্গলের একদম গভীরে আছে। আর বড় শিকার করতে হলে জঙ্গলের ভেতরেই যেতে হয়। কখনো কখনো ভালো শিকার পাওয়ার জন্য 2-3 দিন পর্যন্ত জঙ্গলের ভেতরে কাটিয়ে দিতে হয়। আমি তার কথাগুলোতে হাস্যচক ভাবে শুধু মাথা নেড়ে যাচ্ছিলাম, আর তিনি তার কথা চালিয়ে যাচ্ছিলেন। বলছিলেন, জঙ্গলে অনেক অজানা এবং বিপজ্জনক জিনিস থাকে। তুমি কল্পনাও করতে পারবে না যে কখন তোমার সামনে কি এসে দাঁড়াবে, আর তা কতটুকু ভয়ঙ্কর হতে পারে। আমরা যেমন শিকার করার জন্য গভীর জঙ্গলে যাই, ঠিক তেমনি ওই জিনিসগুলোর সীমানার মধ্যে ঢুকলে আমরাও তখন তাদের শিকারে পরিণত হয়ে যাই। আর সমস্ত শিকারী তার নিজ সীমানার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ শিকারী। তোমার জন্য এটা ভালোই হয়েছে, যদি তোমার ট্রাকটা পেয়ে যাই তাহলে সেই ট্রাকে করেই জঙ্গল থেকে বাইরে ফিরে আসব। আমার জন্য এই সমস্ত জিনিসগুলো একদম নতুন ছিল। জঙ্গলের উঁচু উঁচু ঘন বড় বড় গাছ, থমথমে পরিবেশ, হিংস্র পশুতে ভরা, আবার অজানা শক্তির উপস্থিতি, সবকিছুই নতুন। তারপর আমরা আল্লাহর নাম নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ি। তখনও ভোরের আলো ফোটেনি, আর জঙ্গলের সীমানার শুরুর দিকে পৌঁছে যাই। আস্তে আস্তে সূর্যের আলো প্রকাশ পেতে পেতে যখন সম্পূর্ণ প্রকাশিত হয়ে যায়, তখন আমরা পা রাখি জঙ্গলের ভেতরের অংশের শুরুর দিকে। আর এভাবে জঙ্গলের গভীর অংশে যাওয়া আমাদের সফর শুরু হয়ে যায়।
মুজাহিদ সাহেব ভালো করেই জানতেন যে জঙ্গলের গভীরে যাওয়ার জন্য সকালের সময়টা সবচেয়ে বেশি ভালো। তাই হয়তো তিনি আমাদেরকে ভোরের আলো ফোটার আগেই জঙ্গলের সামনে আসতে বলেন। তারপর একটানা 3 থেকে 4 ঘন্টা হাঁটার পর মুজাহিদ সাহেব আমাদের সবাইকে বিশ্রাম নেওয়ার জন্য থামতে বললেন। তার এই কথা শুনে আমি যেন মনে স্বস্তি পেলাম, কারণ প্রায় 4 ঘন্টা ধরে একটানা হাঁটতে হাঁটতে আমার অবস্থা নাজেহাল হয়ে গেছে। যদিও জঙ্গলের পরিবেশটা ছিল ঠান্ডা আর নিরিবিলি, কিন্তু তার উঁচু নিচু আর পাথর, কঙ্কর ও ছোট বড় গর্ত বলা পথ খুবই ক্লান্তদায়ক ছিল। আমরা তখন জঙ্গলের মাঝখানে বিশ্রাম করার জন্য বসে পড়ি, আর সেখানে বসেই খাবার খেয়ে নেই। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে যে যার মতো এই দিক সেই দিকের কথাবার্তা বলে গল্পগুজব শুরু করে। প্রায় 1 ঘন্টার মতো বিশ্রাম নেওয়ার পর আমরা আবার উঠে পড়ি সফরের জন্য। জঙ্গলের এত গভীরে আসার পরেও ট্রাকের কোনো নামগন্ধ পাওয়া গেল না। তারপর আমরা হাঁটতে হাঁটতে আরো 3, 4, 5 ঘন্টা অতিক্রম করি। আর এমন সময় মুজাহিদ সাহেব আমাদেরকে থামার ইঙ্গিত দেন, কারণ সে রাতের ক্যাম্প বানানোর জন্য একটি উপযুক্ত জায়গা দেখতে পেয়েছিলেন। তারপর আমাদের সকলকে উদ্দেশ্য করে বললেন, আমাদের হয়তো আজ রাত জঙ্গলে এখানেই কাটাতে হবে, কারণ আমরা জঙ্গলের ভেতরে আসার পরেও তার ট্রাকের কোনো সন্ধান পাইনি। তাই আমাদেরকে আরো ভেতরে যেতে হবে। তবে আজ আর নয়, কারণ রাত হয়ে আসছে, আবার সকালে সফর করতে হবে। তাই আজ রাতটুকু এখানে কাটাবো। মুজাহিদ সাহেব ক্যাম্পিং এর জন্য যে জায়গাটি নির্বাচন করেছিলেন সেটি একটি ছোট্ট সমতল ভূমি ছিল, আর সে ভূমিটির পাশ ঘেঁষেই ছোট্ট একটি পানির ধারা বয়ে গিয়েছিল, যা ক্যাম্পিং এর জন্য একেবারে উপযুক্ত জায়গা ছিল। মুজাহিদ সাহেব তার দুঃসঙ্গীত নিয়ে টেন্ট বানাতে শুরু করে, আর আমাকে আশপাশ থেকে লাকড়ি কুড়িয়ে আনার দায়িত্ব দেন, যাতে রাতভর আমরা সেই লাভলি ক্যাম্পের সামনে জ্বালিয়ে হিংস্র পশুদের আক্রমণ থেকে বাঁচতে পারি। তারা তাদের কাজে লেগে পড়ে, আর আমিও লাকড়ি সংগ্রহ করতে আশেপাশের দিকটায় চলে যাই। সময়টা তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। আমি লাকড়ি সংগ্রহ করতে শুরু করলাম। কিছুক্ষণ পর আমার মনে হলো কেউ যেন আমার নাম ধরে বারবার ডাকছে। কণ্ঠস্বরটি ছিল একজন মহিলার। আমি খুবই অবাক হয়ে যাই, কারণ আমরা সবাই তো পুরুষ ছিলাম, আমাদের সাথে কোনো মহিলা আসেনি। তাহলে এই মেয়েলি কণ্ঠ কার, আর সে আমার নাম কিভাবে জানে? আমি এই ব্যাপারটি থেকে নিজের মনোযোগ সরিয়ে আস্তে আস্তে ক্যাম্পিং এর জায়গার দিকে যেতে শুরু করি। আমার মনে ভয় হচ্ছিল, ইচ্ছা করছিল জোরে একটা দৌড় দিয়ে ক্যাম্পের সামনে চলে যাই। কিন্তু মুজাহিদ সাহেব বলেছিলেন এই ভয়ঙ্কর জায়গাগুলোতে এমন কোনো অনাকাঙ্ক্ষিত আচরণ না করতে, যার দ্বারা বিপদ আমাদের পাশ কাটিয়ে চলে যাওয়ার হলেও গলায় চেপে বসে। তাই দৌড় না দিয়ে আস্তে আস্তে ক্যাম্পের দিকে যেতে থাকলাম। আর যখনই ক্যাম্পে পৌঁছে যাই, তখন সবার আগে মুজাহিদ সাহেবের কাছে চলে যাই। তাকে দেখে আমার মনে হলো, আমার চেহারার ভঙ্গি দেখে তিনি বুঝতে পেরেছেন যে আমার সাথে কিছু একটা খারাপ ঘটেছে, যে কিনা তিনি আমাকে কিছু জিজ্ঞাসা করতে চাবেন। তার আগে আমি তাকে আমার সাথে ঘটা ওই ভুতুড়ে ঘটনাটির কথা বিস্তারিতভাবে বলি। আমার কথা শুনে তার চেহারার মধ্যে ভয় আর চিন্তা রেখা স্পষ্ট ফুটে উঠতে লক্ষ্য করি। তিনি কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর বাকি দুজনকে ডেকে ঘটনাটি জানালেন, কারণ তার মতে এরকম বিপজ্জনক জায়গায় ছোট্ট থেকে ছোট্ট বিষয়গুলো একে অপর থেকে গোপন করা ঠিক নয়, কারণ এমন জায়গায় যে কোনো অনাকাঙ্ক্ষিত আওয়াজ বা ঘটনা ভয়ঙ্কর বিপদের সংকেত হতে পারে। তাই তিনি সবাইকে বিষয়টি জানিয়ে দিলেন। সমস্ত কিছু শোনার পর তারা এই বিষয়টিকে একটি আগত ভয়ঙ্কর বিপদের সংকেত হিসেবে ধরে নিলেন, আর একে অপরের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন যে যত দ্রুত সম্ভব আমাদের সবাইকে এই জঙ্গল ছেড়ে দিতে হবে। কিন্তু যেহেতু রাত হয়ে এসেছিল আর জঙ্গল হওয়ার কারণে পরিবেশটা সাধারণের চাইতে বেশি বিদঘুটে কালো ছিল, তাই আবার পরামর্শ করে সিদ্ধান্ত চূড়ান্ত করলেন যে আজকের রাতটা এখানেই কাটাতে হবে কোনো রকম, কারণ রাতের বেলায় এই জঙ্গলে সফর করা একদম নিরাপদ কোনো বিষয় নয়। তাই রাতটা এখানে কাটিয়ে সকালের আলো ফুটতেই আমরা সবাই জঙ্গল ছেড়ে চলে যাব। আর এই সময়ের মধ্যে কেউই এমন কোনো আচরণ বা কাণ্ড ঘটাবো না যা আমাদের জন্য বড় বিপদ বয়ে আনবে। তারপর 4 জনে মিলে তাড়াতাড়ি টেস্ট তৈরির কাজ শেষ করি, আর পাশের একটি বড় গাছে উঠে যাতে বসে আশপাশটা পাহারা দেয়া যায় সে ব্যবস্থা করি। ধীরে ধীরে রাতের কালো অন্ধকার সম্পূর্ণ জঙ্গলের 1 ইঞ্চিতে ঢেকে ফেলে। সম্পূর্ণ জঙ্গলে পিনপতন নীরবতা বিরাজ করছে, চারিদিকে থমথমে হয়ে গেছে। পরিবেশটা দেখে এখন কেমন যেন গা ছমছম করছে, অজানা এক ভয় মনে উকি মারছে। এমন সময় আমরা জঙ্গলের চারপাশ থেকে নানান ধরনের পোকামাকড় আর পশুর অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমরা সবাই ক্যাম্পের সামনে জ্বালানো আগুনের কাছে বসেছিলাম। আমি ছাড়া বাকি 3 জনকে দেখে মনে হচ্ছিল না যে তারা এত একটা ভয় পাচ্ছে। হয়তো অজানা ভয় আমাকে একাই গ্রাস করছে, কিন্তু ক্যাম্পের সামনে জ্বলন্ত আগুনটা আমার মনে সাহস সঞ্চার করছিল। রাত তখন আনুমানিক 9টা কি 9:30 বেজেছিল। ইতিমধ্যে মুজাহিদ সাহেব একটি সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেকে এক এক করে 2 ঘন্টার জন্য গাছে উঠে চারপাশ পাহারা দেবে, কিন্তু আমাকে পাহারা দিতে হবে না, কারণ
না আমি জানতাম শিকার করতে, আর নাই জানতাম জঙ্গলের হাবভাব সম্পর্কে। তাই তারা কোনো রকমের রিস্ক নিতে চাচ্ছিলেন না। যেহেতু আমাকে এই দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছিল, তাই আমার জন্য এটি একটি স্বস্তির ব্যাপার ছিল। মুজাহিদ সাহেবের দায়িত্বটি ছিল তৃতীয়বারের, অর্থাৎ প্রথম 2 জন পাহারা শেষ করলে 3য় নম্বরের সে পাহারা দেবে। আর ইতিমধ্যে একজন পাহারা দেওয়ার জন্য গাছে উঠে পড়েছিল। জীবনের প্রথম জঙ্গলের মধ্যে উঁচু নিচু বন্ধুর পথ চলার কারণে আমি প্রচণ্ড রকমের ক্লান্ত ছিলাম। জঙ্গলের পরিবেশটা যদিও ছিল খুবই বেশি কালো বিদঘুটে আর ভয়ঙ্কর, কিন্তু আবহাওয়াটা খুব সুন্দর ছিল, ঠান্ডা স্নিগ্ধ। যে কোনো ক্লান্ত ব্যক্তি খুব সহজেই এরকম আবহাওয়ায় ঘুমিয়ে পড়বে। আমারও চোখ লেগে আসতে দেরি হলো না, মুহূর্তের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। রাত অনেক গভীর হয়ে গিয়েছিল। হঠাৎ ঠান্ডার কারণে আমার শরীর কাঁপতে শুরু করে। কাঁপতে কাঁপতে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার সাথে সাথেই আমার কলিজা কেঁপে ওঠে, কারণ আমি দেখলাম জঙ্গলের ঠিক মাঝখানে নিস্তব্ধ ভয়ঙ্কর জায়গায় আমি একা দাঁড়িয়ে আছি। আমার আশেপাশে আমার সঙ্গীরা কেউ নেই। আমি সম্পূর্ণ একা। চারিদিক বিদঘুটে কালো অন্ধকার, যেন কালো রং কেউ হার মানিয়ে ফেলবে। চাঁদের আলোতে অস্পষ্ট আর ঘোলা ঘোলা দেখা যাচ্ছিল সবকিছু। আমি খেয়াল করলাম আমার থেকে কিছুটা দূরে একটি পুকুর। ট্রাকটি ধীরে ধীরে পানির নিচে ডুবে যাচ্ছে, আর ট্রাকের পাশেই পানির ওপরে দাঁড়িয়ে আছে একটি নারী মূর্তি। সাদা ছেঁড়া একটি কাপড় পরা, চুলগুলো এলোমেলো, রোগা পাতলা স্বাস্থ্য, কিন্তু অস্বাভাবিক লম্বা ছিল তার হাত আর পাগুলো, যেন একটি বিশাল গাছের আকৃতির সমান। তার ঠোঁটগুলোয় মনে হচ্ছিল 2 কান পর্যন্ত গিয়ে ঠেকেছে। এই দৃশ্য দেখে আমার শরীর আরো বেশি কাঁপতে শুরু করে। বুঝে উঠতে পারি না যে তার ভয় কাঁপছে নাকি ঠান্ডায়। এমন সময় হঠাৎ সে পানি থেকে লাফ দিয়ে এক গাছের উপরে চলে যাচ্ছিল, আর বিভৎস ঠোঁট দুটি ফাঁক করে জঘন্যভাবে হাসছিল। এমন দৃশ্য দেখে ভয়ে আমার অবস্থা নাজেহাল হয়ে যাচ্ছিল। শরীর থেকে যেন প্রাণটা বের হয়ে গেছে। নড়তে পারছি না। চোখের পলকে ওই অশরীরীটা এক গাছ থেকে অন্য গাছে লাফ দিচ্ছিল, আর মনে হলো এবার আমার ওপরে সে লাফ দেবে। ভয় আর আতঙ্কে আমার চোখ দুটি বন্ধ হয়ে এলো। চোখ বন্ধ হতেই আমি অনুভব করতে পারলাম আমার চোখের সামনে খুবই জমকালো একটি আলো উপস্থিত হয়েছে, আর সেই আলো আসার সাথে সাথে ছায়ামূর্তিটি আর্তনাদ করতে শুরু করে। আমি চোখ খুলি, কিন্তু তার পাশে এত তীব্র আলো ছিল যে আমার চোখ যেন ঝলসে যাবে। কিছুই দেখতে পারছিলাম না। আতঙ্ক আর সহ্য করতে না পেরে হঠাৎ আমি চোখ খুললাম, আর নিজেকে নিজের জায়গাতে পেলাম যেখানে ঘুমিয়েছিলাম। অর্থাৎ এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু স্বপ্ন কি অনুভব করা যায় নাকি, সেগুলো তো আমি অনুভব করতে পারছিলাম। ঘুম থেকে ওঠার পরেও আমার শরীর কাঁপছিল, আর ঠান্ডার মধ্যেও অঝরে ঘামছিলাম। আমার নিঃশ্বাস ভুলে গিয়েছিল, আর দম বন্ধ হয়ে যাওয়ার মতো অনুভব হচ্ছিল। উঠে দেখলাম মুজাহিদ সাহেব পাহারা দিচ্ছেন। আমাকে আতঙ্কে দেখে তিনি গাছ থেকে নেমে আমার কাছে আসলেন, জিজ্ঞাসা করলেন কি হয়েছে। আমি তাকে জানালাম আমি একটি দুঃস্বপ্ন দেখেছি, আর স্বপ্নে আমি যা যা দেখেছিলাম তা বিস্তারিতভাবে তাকে জানাই। আমার স্বপ্নের কথা শুনে তিনি আরো বেশি দুশ্চিন্তায়, কারণ এটি কোনো দুঃস্বপ্ন ছিল না, বরং বিপদের সংকেত ছিল। তিনি তৎক্ষণাৎ তার ব্যাগ থেকে একটি ছুরি বের করলেন। ছুরিটি অদ্ভুত এক ভাষায় কিছু মন্ত্রের মতো লেখা ছিল। তিনি ছুরিটি মুখের সামনে নিয়ে আরো কিছু বের করে পড়ে 2 হাত দিয়ে চেপে ধরলেন, আর হাওয়ার মধ্যে একটি ক্রস চিহ্ন এঁকে সেই প্রশ্নের মধ্যে ছুরিটিকে বেঁধলেন, যেন কোনো মানুষ অন্য একজন মানুষের বুকে ছুরি বেঁধে দেয় ঠিক সেভাবে। এমন সময় হঠাৎ করে একটি মহিলার ভয়ঙ্কর চিৎকার শব্দ শোনা গেল। সেই শব্দটি একেবারে হুবহু আমার স্বপ্নে দেখা মহিলার কণ্ঠের সাথে মিলে যাচ্ছিল। আর ওই চিৎকারের বিকট আওয়াজে অন্য 2 জন সঙ্গীও ঘুম থেকে উঠে গেল। মুজাহিদ সাহেবও আতঙ্কিত হয়ে ওই চিৎকারটা শান্ত হওয়ার পর আমরা আমাদের টেন্টের আশপাশে বড় গাছগুলোতে কিছু একটা লাফালাফির মতো শব্দ শুনতে পাই। অন্যান্য শিকারীরা বুঝতে পারলেন না যে এটি কিসের শব্দ হচ্ছে। আমরা সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। মুজাহিদ সাহেব হয়তো আন্দাজ করতে পেরেছিলেন যেটি কোনো স্বাভাবিক বিষয় নয়, বরং অশুভ শক্তির উপস্থিতির লক্ষণ। আমার ভয়ের কোনো সীমা ছিল না। এতক্ষণ নীরব থাকা জঙ্গলটি অদ্ভুত কিছুর উপস্থিতি আর ভয়ঙ্কর শব্দের কারণে খুব বিভৎস এক পরিবেশে পরিণত হয়ে গেল। মুজাহিদ সাহেব আর 2 সঙ্গী তাদের টর্চের লাইটগুলো গাছের দিকে মেরে কিসের আওয়াজ আসছে তা দেখার চেষ্টা করছিলেন। একসময় তাদের লাইটের আলো গিয়ে পড়ে একটি গাছের একদম উপরে, আর সেই আলোতে আমরা সবাই দেখতে পাই একটি অশরীরী সেখানে বসে আছে। তাকে ঠিক সেই রকম দেখা যাচ্ছিল যেমনটা আমি স্বপ্নে একটি মহিলাকে দেখেছিলাম। রোগা পাতলা শরীর, হাত পাগুলো অস্বাভাবিক লম্বা, আর পরনের সাদা ছেঁড়া কাপড়। ঠোঁট দুটি 2 কানে গিয়ে ঠেকেছে। কিছুক্ষণের জন্য ভয়ে আমরা সবাই জমে গেলাম, কিন্তু পরক্ষণেই মুজাহিদ সাহেব তার রাইফেলটি উঠিয়ে সেই অশরীরের দিকে একটি গুলি ছোড়েন, আর গাছ থেকে কিছু একটা ভাব করে মাটিতে পড়ার শব্দ আসে। মুজাহিদ সাহেব তার টর্চটা সেই দিকে মাটির উপর মারেন, কিন্তু সেখানে কিছুই ছিল না। গাছের উপরে আলো মেরে দেখেন সেখানেও কিছুই নেই।
এবার ভয় আমাদের সবাইকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। সবার শরীরে রক্ত হিম হয়ে যাচ্ছিল, হাত পা অসাড় হয়ে আসছিল, অনুভব শক্তি যেন হারিয়ে ফেলেছি সবাই। অনেকক্ষণ মূর্তির মতো থেকে একজন সঙ্গী কাঁপতে কাঁপতে মুজাহিদ সাহেবকে জিজ্ঞাসা করলো, এটা কি ছিল? আদৌ কি এটি কোনো পশু পাখির জাতের মধ্যে পড়ে? মুজাহিদ সাহেব বললেন, আমি নিজেও জানি না এটি কি ছিল। আমার এত বছরের শিকারী জীবনের অভিজ্ঞতায় আমি এরকম অদ্ভুত কিছু এর আগে আর কখনোই দেখিনি। সবাই এক সমান ভীত হয়েছিলাম, আর সিদ্ধান্ত নেই যে সকালের আলো ফোটা পর্যন্ত কেউ দু চোখের পাতা এক করব না। বাঁচতে হলে অবশ্যই জাগতে হবে। তারপর রাতভর পেঁচার মতো সবাই জেগে বসে থাকে। সামান্য শব্দ আসলেও ভয়ে একাকার হয়ে যায়। তারপর কোনো রকম সেই রাতটি কাটে আর ভোরের আলো ফুটতে শুরু করে। ভোরের আলো ফুটতেই আমরা আর একদণ্ড দেরি না করে ক্লান্ত শরীর নিয়েই জঙ্গল থেকে বাহির হওয়ার জন্য রওনা দিই। 2 ঘন্টা প্রায় হাঁটার পর মুজাহিদ সাহেব আমাদেরকে বলেন একটু বিশ্রাম করে নিতে। বিশ্রাম করতে করতে আমরা সবাই লক্ষ্য করলাম মুজাহিদ সাহেবের মুখে এক অজানা চিন্তা। সে ভালো করে আশপাশের এলাকা আর পরিবেশটা দেখছিল। মনে হচ্ছিল খুব গভীর এক ভাবনায় পড়ে গেছেন। আমরা তাকে কিছু জিজ্ঞাসা করার আগেই তিনি হতাশার কণ্ঠে বলেন, আমার মনে হয় আমি রাস্তা হারিয়ে ফেলেছি। কারণ জঙ্গলে ঢোকার সময় আমি যে চিহ্নগুলো গাছের মধ্যে ছেড়ে গিয়েছিলাম সেগুলো এখন আমি আর দেখতে পারছি না। আমাদের জঙ্গল থেকে বাহির হওয়ার রাস্তা মনে নেই, ব্যাপারটি এমন না, কিন্তু আমার মনে হচ্ছে কেমন যেন বারবার আমরা ঘুরে ফিরে একই জায়গায় চলে আসছি, যেন গোল গোল একটি জায়গায় বারবার ঘুরছি। তাই এই কথা শুনে আমাদের পিলে চমকে উঠল। ভয় আমাদের বাঁচা যে নতুন আশাতে ফিরে পেয়েছিলাম সেটি যেন বিলীন হয়ে যাচ্ছিল আবার। তিনি বললেন আমাদের আবার চেষ্টা করা দরকার। তাই সবাই আবার উঠে হাঁটতে শুরু করলো। প্রায় 2 ঘন্টা পার হওয়ার পর আমরা আবার আমাদের টেন্টের জায়গায় ফিরে আসি। এটা দেখে আমাদের সবার মাথাটা যেন ঘুরে যায়। ভয় আবার একই অবস্থা। আমরা মুজাহিদ সাহেবকে বলি, আজকের রাতটা এখানে কাটিয়ে দিলে হয় না? তিনি আমাদেরকে বললেন, না, তুমি স্বপ্নে যে অশরীরকে দেখেছো সে শুধু স্বপ্নে নয়, বরং বাস্তবেও আছে। আর এখন তো তাকে আমরা হামলা করেছি। সে আমাদের বাসস্থানের খবর জানে যে আমরা কোথায় থাকি। তাই এখানে আমরা একদমই থাকতে পারবো না। আমাদের এই জায়গা ছাড়া উচিত। তখন সকাল গড়িয়ে দুপুর হয়ে গিয়েছিল। আমি একটু ভয়ে আর সাহস নিয়ে বললাম, আর আমরা যেই ট্রাকটা খুঁজতে এসেছিলাম সেই ট্রাকটার কি হবে? মুজাহিদ সাহেব আমাকে 4-5টা দেখার ইশারা দিলেন আর বললেন, ওই জঙ্গলটা দেখছো? যদিও তুমি তোমার ট্রাক পেয়ে যাও, তাহলে কি মনে করো যে এইখান থেকে ট্রাক নিয়ে সহজে বের হতে পারবে? প্রাণ নিয়ে বের হতে পারলে তো ট্রাক পাবে। বোঝার চেষ্টা করো, যদি মাথা থাকে তাহলে পাগড়ি পড়তে পারবে, কিন্তু যদি মাথা না থাকে তাহলে পাগড়ি কোথায় পড়বে? মুজাহিদ সাহেবের কথাটি একদম ঠিক ছিল। তারপর আমরা আবার চলতে থাকি। চলতে চলতে সন্ধ্যা নেমে আসে, কিন্তু এই জঙ্গল থেকে জীবিত বাইরে যাওয়ার কোনো উপায় রূপান্তর খুঁজে পাই না। একসময় সবাই নিরাশ হয়ে বসে পড়লাম। কারো মধ্যে আর কোনো আশা নেই। যে যার মতো বসে আল্লাহ তাআলাকে ডাকতে থাকলাম আর সবাই কাঁদছিলাম। এমন সময় আমাদের সঙ্গীদের মধ্যে একজন বলে ওঠে সে নাকি জ্বলন্ত কাঠের গন্ধ পাচ্ছে। মুজাহিদ সাহেব তাড়াতাড়ি সে গন্ধ শোকার চেষ্টা করেন আর তৎক্ষণাৎ আমাদের সবাইকে নিয়ে ওই ঘ্রাণ অনুসরণ করে এগোতে শুরু করেন। কারণ আমরা ভাবছিলাম হয়তো অন্য কোনো শিকারী আমাদের আশেপাশে আছে, যে রাতে এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছে আর আগুন জ্বালিয়েছে। হয়তো সে একা নয়, অন্য কোনো মানুষও তার সাথে থাকতে পারে। তাই দ্রুত গতিতে আমরা সেই গন্ধকে অনুসরণ করে এগোতে লাগলাম। প্রায় 10-15 মিটার এগোলে পরেই আমরা দেখতে পেলাম একটি বাঁশঝাড়ের সামনে ছোট্ট ঝুপড়ির মতো তাঁবুর নিচে একটি লোক। তাকে দেখে আমরা খুব অবাক হলাম, কারণ সে দেখতে অসম্ভব রকমের সুন্দর ছিল আর তার শরীর থেকে খুবই মিষ্টি গন্ধ বের হচ্ছিল। তাকে দেখে আমাদের সবার মনে অদ্ভুত শান্তি লাগতে শুরু করে। সে চোখ বুজে ওই তার নিচে বসে কিছু একটা করছিল। মুজাহিদ সাহেব তাড়াতাড়ি তার কাছে গেলেন আর নগ্ন কণ্ঠে সালাম দিলেন। তাকে দেখে আমরাও সালাম দিলাম। কিছুক্ষণ পর ওই ব্যক্তি চোখ খুলল। তার পরনে সাদা ধবধবে একটি পাঞ্জাবি ছিল। অসম্ভব সুন্দর নুরানি চেহারা। খুব ভালোবাসার কণ্ঠে তিনি আমাদের সালামের উত্তর দিলেন। আর আমাদের কিছু বলার আগেই তিনি বলে উঠলেন, চিন্তা করো না, আজ রাতটা তোমরা সবাই আমার সাথে কাটাও। সকালে আমি তোমাদেরকে জঙ্গলের বাইরে দিয়ে আসব। তার কথা শুনে আমাদের চোখ কপালে উঠে গেল, কারণ আমরা তো এখন পর্যন্ত তাকে কিছু বলিনি। তাহলে সে কিভাবে জানলো? এই কথা শুনে মুজাহিদ সাহেব আস্তে আস্তে নম্র কণ্ঠে তাকে কাল রাতের সমস্ত ঘটনা বললেন। লোকটি মুচকি হেসে বললেন, ধৈর্য রাখো, আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবেন। তার কথাগুলো শুনে আমরা খুবই স্বস্তি অনুভব করছিলাম, আর মনে হচ্ছিল সে আমাদের মনের কথাগুলো প্রকাশ করার আগেই অক্ষরে অক্ষরে বুঝে যাচ্ছে। আমরা তার কথা মতো সেখানে রাত্রি যাপন করার সিদ্ধান্ত নিয়ে নেই আর কোনো রকম একটি টেন্ট বানিয়ে ট্রেনটির মধ্যে ঢুকে যাই। তবে আমাদের ভয় হচ্ছিল, যদি আজ রাত ও গত রাতের মতো দৃশ্য সহ্য করতে হয় তাহলে কি হবে। কিন্তু খুব ক্লান্ত হওয়ার কারণে আর ওই নুরানি চেহারাওয়ালা লোকটির অভয় পেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম। জানি না কতক্ষণ ঘুমিয়েছি, কিন্তু হঠাৎ এক বিকট হাসির শব্দে
আমার ঘুম ভেঙে যায় আর আমি উঠে বসি। আমি উঠে দেখি ওই শব্দটা শুধু আমি শুনিনি, বরং সবাই শুনেছে। মুজাহিদ সাহেব সহ সকলে আমরা ভয়ে একাকার হয়ে পড়লাম। এমন সময় চারিপাশের পরিবেশে একেবারে ঘন কালো হয়ে গেল। বিকট শব্দ আসছিল হাসির, সে চেনা অশ্লীল সব হাসি। মুজাহিদ সাহেব আর তার দুই সঙ্গী তৎক্ষণাৎ রাইফেল গুলিতে থেকে গুলি চলতে শুরু করে ওই অশ্লীলের দিকে। ওই অশ্লীলের বিকট হাসি দিয়ে বলে, তোরা কি মনে করিস তোরা বসতে পারবি? আমি থাকতে তা কখনো সম্ভব হবে না। তোদের সবাইকে মরতে হবে। এই জঙ্গল থেকে তোদেরকে আমি বের হতে দেব না। তোরা আমার সীমানায় এসেছিস। এই কথাগুলো বারবার পরিবেশে ধ্বনিত হচ্ছিল। আমরা খেয়াল করলাম ওই নুরানি চেহারাওয়ালা লোকটার কোনো প্রতিক্রিয়া নেই। তিনি চোখ বন্ধ করে আত্মাহিয়াতুস স্রোতে বসে আছেন। আমরা চারজন ছুটে তার কাছে গেলাম আর ভয়ে তাকে জড়িয়ে ধরলাম। সে আমাদের সরিয়ে দিয়ে আকাশের দিকে হাত তুলে কি যেন বিড়বিড় করে পড়তে থাকলেন। চারিদিকে পরিবেশ ক্রমশ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপ নিচ্ছিল। এমন সময় সে উঠে দাঁড়ালেন আর চোখ মেললেন। তখন আমাদের ঠিক বরাবর সামনে 2 হাত ধরে আমরা একটি ছায়ামূর্তিকে স্পষ্ট হতে দেখছিলাম। সেই মহিলার ছায়ামূর্তি, সেই স্বপ্নে দেখা অশ্লীল, যা গত রাতেও আমার জীবনের কেয়ামত করে দিয়েছিল প্রায়। নুরানির চেহারাওয়ালা লোকটা তার একদম কাছে চলে গেলেন আর খুবই আলতো কণ্ঠে বললেন, তুমি এমন সব লোকদেরকে শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছ যারা তোমার কথা কিছুই জানে না। তোমার সাথে ঘটা ঘটনার মধ্যে যাদের কোনো দায় নেই। তুমি এই প্রতিহিংসা বন্ধ করো, কারণ এটি তোমাকে শুধুমাত্র বিপদের দিকে নিয়ে যাবে। আর তোমার প্রতিটি কর্মকাণ্ড লিপিবদ্ধ করা হচ্ছে, তাই তুমি মহান রবকে ভয় করো। তার এই কথাগুলো বলার পর আকস্মিকভাবে পরিবেশ একদম আগের মতো নীরব আর মনোমুগ্ধকর হতে শুরু করলো। ওই ছায়ামূর্তি নারীটি আমাদের চোখের সামনে থেকে ধীরে ধীরে উধাও হয়ে গেল। সম্পূর্ণ পরিবেশ একদম সুস্থ স্বাভাবিক হয়ে উঠল। আমরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম আর মহান রবের শুকরিয়া আদায় করতে শুরু করলাম। তিনি আমাদের দিকে তাকিয়ে শুধু বললেন, এখন ঘুমিয়ে যাও, সকালে জঙ্গল থেকে বাইরে নিয়ে যাব। এই বলে তিনি আমাদেরকে আমাদের টেন্টের মধ্যে ঢুকিয়ে নিজের ঝুপড়িতে চলে গেলেন। আমরা এবার মনের শান্তি নিয়ে একটি প্রশান্তির ঘুম দিলাম। আর সকালে যখন উঠলাম তখন আমাদের চোখ ছানা বড়া হয়ে গেল, কারণ আমরা সেই কাঁচা রাস্তার উপর ছিলাম যেখান থেকে সবাই একসাথে জঙ্গলের ভেতরে গিয়েছিলাম। আমাদের আশেপাশে দূর দূর পর্যন্ত কোনো জায়গাতেই ওই নুরানি চেহারাওয়ালা লোকটিকে আর দেখতে পেলাম না। খুব খুঁজছিলাম আশেপাশে, খুঁজতে খুঁজতে এক সময় মুজাহিদ সাহেব তাকে জঙ্গলের খুব ভেতর দেখতে পান আর আমাদেরকে ডেকে বলেন, ওই দেখো, সে ওই দেখো। এই বলে যে কিনা আমরা জঙ্গলের মধ্যে আবার পা রাখবো, ঠিক এমন সময় তিনি রাগান্বিত হয়ে আমাদের ইশারায় বললেন, জঙ্গলের ভিতরে আর পা রাখতে না। মুজাহিদ সাহেব আর বুঝতে বাকি রইল না যে তিনি আর চান না আমরা জঙ্গলের সীমানায় এক পাও এগোই। ইশারা করে তিনি সেখান থেকে উধাও হয়ে গেলেন। আমরা সবাই রাস্তার মধ্যে সিজদায় পড়ে গেলাম। খুব শুকরিয়া আদায় করলাম মহান আল্লাহ তাআলার, যিনি ভয়াবহ পরিস্থিতিতে আমাদের জন্য ফেরেশতার রূপক এক অস্তিত্বকে পাঠিয়েছেন। আর কৃতজ্ঞতার স্বরূপ ওই নুরানি চেহারা বলার জন্য অনেক দোয়া করি। তারপর দ্রুত সেখান থেকে মুজাহিদ সাহেব আমাকে তার 2 সঙ্গী সহ ট্রাকের সামনে পৌঁছে দেয় আর নিজেরা নিজেদের গন্তব্যে চলে যায়। রাতে অপেক্ষারত আকাশ আমাকে দেখে খুব প্রশান্তির হাসি হাসে। আমি ট্রাকের মধ্যে গিয়ে তাকে সমস্ত ঘটনাগুলো বিস্তারিত বলি। সে আমাকে জানায় গত রাতে নাকি সে একটি নারী কণ্ঠে আওয়াজ শুনেছিল, যে আওয়াজটি তাকে বলেছিল, তোর সঙ্গে আর ফিরে আসবে না, কারণ সে বিপদে পড়েছে আর তোর সাহায্য চায়, তুই জঙ্গলের ভিতরে আয়। এগুলো বলে ওই আওয়াজ থেমে যায়, কিন্তু সে ভয় পেয়ে জঙ্গলের ভিতরে যাওয়ার সাহস করে না আর এখানে আমার জন্য অপেক্ষা করতে থাকে। আনন্দে সে আমাকে আর আমি তাকে জড়িয়ে ধরি আর ওই জায়গা ছেড়ে দ্রুত ফিরে আসি। স্বপ্নে আমি যে দেখেছিলাম ট্রাকটি পানিতে ডুবে গিয়েছে, তার শুধু স্বপ্ন ছিল না, তা ছিল সত্য। তাই কাজ সম্পন্ন করতে না পারায় আমাকে আর কোনো টাকা দেওয়া হয়নি আর আমিও কিছু বলিনি। সেই থেকে আমি ট্রাক চালাতে খুব ভয় পাই। এই ছিল আমার জীবনের এমন এক অভিজ্ঞতা যা আমি কখনোই ভুলতে পারবো না। সেই ঘটনা মনে করলে ওই দৃশ্যগুলো এখনো আমার চোখে টিভিতে দেখা ছবির মতো স্পষ্ট ভেসে ওঠে আর আজীবনের জন্য আমার স্বাভাবিক হাসি খুশির মন মানসিকতা কেড়ে নেয়। আমার বাইকের হেডলাইটের আলোটা যখন কুয়াশার দেয়াল ধাক্কা খেয়ে ঠিক আমার পায়ের উপর এসে পড়ছিল, আমি তখন চারপাশটা ভালো করে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু আমার চোখ ফেলার আগেই আমার কাঁধের উপর 2টো বরফ ঠান্ডা লোমশ ডানা এসে চেপে বসল। পিঠের চামড়া ভেদ করে 2টো ধারালো নখ আমার হাড়ের ভেতর গেঁথে গেল। আমি তীব্র যন্ত্রণায় কোকিয়ে উঠলাম আর ঠিক তখনই আমার কানের একদম কাছে
একটা চামচিকার মতো খসখসে অথচ মানুষের মতো স্পষ্ট গলায় কেউ একজন ফিসফিসিয়ে বলল, অনেকদিন পর জ্যান্ত মানুষের তাজা রক্ত পাবো। তুই আর এখান থেকে ঘরে ফিরতে পারবি না। এমনটা শোনার পর আমি বাইকের এক্সিলারেটরটা পুরো ঘুরিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার বাইকের চাকাটা মাটির সাথে এমনভাবে জট পাকিয়ে গেল যে বাইকটা এক চুলও নড়ল না। আমার ঘাড়ের রগটা তখন কেউ দাঁত দিয়ে টেনে ছিঁড়ে ফেলার মতো উপক্রম হলো। এই ঘটনা ঘটেছিল 2023 সালের জানুয়ারি মাসের শেষের দিকে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার অন্তর্গত শিবপুর নামের একটা প্রত্যন্ত গ্রামে। আমার নাম রায়হান। আমি তখন একটা কুরিয়ার সার্ভিসের এরিয়া ম্যানেজার হিসেবে কাজ করতাম। অফিসিয়াল কিছু ঝামেলার কারণে সে রাতে কুষ্টিয়া শহর থেকে আমার ফিরতে বেশ দেরি হয়ে গিয়েছিল। যখন আমি আমার পালসার বাইকটা নিয়ে শিবপুরের মেঠো পথে ঢুকলাম, তখন ঘড়িতে রাত আনুমানিক 12:40। শীতের রাত, তার উপর কুয়াশার চারপাশে এতটাই অন্ধকার ছিল যে সামনের 5 ফিট পথও ঠিক মতো দেখা যাচ্ছিল না। রাস্তাটার এক পাশে মাইলের পর মাইল ফসলি জমি, আর অন্য পাশে একটা পুরনো পরিত্যক্ত শ্মশান ঘাট, যার পাশ দিয়ে বয়ে গেছে মরা গড়াই নদীর একটা শাখা। স্থানীয় মানুষের মুখে প্রচলিত ছিল, গভীর রাতে এই শ্মশান ঘাটের পাশ দিয়ে কেউ একা গেলে নাকি এক অদ্ভুত অতীব্র আত্মা চিল বা ইঁদুরের রূপ নিয়ে অথবা মাঝে মাঝে বাদুড়ের রূপ ধরে মানুষের উপর আক্রমণ করে। আমি বারংবারই এসব গল্পকে গজা খিচুড়ি বলে উড়িয়ে দিতাম। আমি তখন বাইক চালিয়ে শ্মশান ঘাটের কাছাকাছি কালচে বট গাছের সামনে পৌঁছালাম। হুট করেই আমার বাইকের ইঞ্জিনটা একটা অদ্ভুত শব্দ করে বন্ধ হয়ে গেল। হেডলাইটের আলোটাও দপ করে নিভে গেল। আমি বেশ কয়েকবার সেলফ স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনো কাজ হলো না। কুয়াশার ভিতর তীব্র ঠান্ডায় আমার হাত পা জমে আসছিল। চারপাশটা এতটাই নিঝুম হয়ে গিয়েছিল যে আমার নিজের বুকের ধড়ফানি আমি নিজেই শুনতে পাচ্ছিলাম। আমি বাইক থেকে নেমে পকেট থেকে মোবাইলটা বের করে টর্চ লাইটটা জ্বালালাম। ঠিক তখনই আমার মাথার ওপর বটগাছটার ডালপালা মরে শব্দে কেঁপে উঠল। বাতাস একদম বন্ধ, অথচ গাছের ডালগুলো এমনভাবে দুলছিল যে ওপার থেকে কেউ বিশাল ভারী কোনো ডানা ঝাপটাচ্ছে। আমি টর্চের আলোটা উপর দিকে ঘোরালাম। আলোটা গাছের মগডালে পড়তেই আমার কলিজা শুকিয়ে গেল। বট গাছের একটা মোটা ডালে উল্টো হয়ে ঝুলে আছে একটা বিশাল আকৃতির কুচকুচে কালো বাদুড়। কিন্তু ওটা কোনো সাধারণ বাদুড় ছিল না। ওটার আকার ছিল একটা পূর্ণবয়স্ক মানুষের সমান। তার ডানা দুটো মস্ত বড় এবং কুচকুচে কালো লোমে ঢাকা। সবচেয়ে ভয়ঙ্কর ছিল ওটার মুখটা। ওটার মুখটা বাদুড়ের মতো নয়, একটা বৃদ্ধ মানুষের মতো কুচকানো, এবং চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে জ্বলছে। ওটা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে ডানা দুটো ধীরে ধীরে মেলছিল। আমি ভয়ে স্তব্ধ হয়ে গেলাম। এক সেকেন্ডও দেরি না করে আমি বাইকটা ওখানেই ফেলে দিয়ে উল্টো পথে দৌড়াতে শুরু করলাম। কিন্তু কুয়াশার কারণে আমি বেশ জোরে দৌড়াতে পারছিলাম না। হঠাৎ করেই আমার মাথার উপর একটা ভারী টানা ঝাপটানোর শব্দ হলো।
আর তার সাথে সাথেই একটা পচা রক্ত মাংসের তীব্র আষ্টে গন্ধ ছড়িয়ে পড়ল। আমি পিছনে না তাকিয়েই দৌড়েছিলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমার মনে হলো আমার পিছনের বাতাসটা আচমকাই বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। পরের মুহূর্তেই সেই অমানসিক আকৃতির টানা দুটো আমার দুই কাঁধের উপরে সে আশ্রয় পড়ল। সুচালো ধারালো নখগুলো আমার জ্যাকেটের কাপড় ফুঁড়ে সরাসরি পিঠের চামড়ার ভেতর ঢুকে গেল। তীব্র যন্ত্রণায় আমি আমার গলা দিয়ে একটা গুনগানের শব্দ বের করলাম। ওটা আমার পিঠের উপর এমনভাবে চেপে বসছিল যে আমার মেরুদণ্ড হাওড় মুড় করে উঠছিল। ওটা আমাকে মাটির দিকে চেপে ধরছিল, আর তার সেই কুৎসিত মুখটা আমার ঘাড়ের রগের কাছে নিয়ে আসছিল। আমি স্পষ্ট অনুভব করছিলাম ওটার মুখ থেকে টপ টপ করে লালা আমার ঘাড়ে পড়ছে। ঠিক তখনই আমার কানের কাছে সেই খসখসে বিকৃত গলায় ওটা ফিসফিসিয়ে উঠল। অনেকদিন পর জ্যান্ত মানুষের রক্ত খাবো, তুই আর ঘরে ফিরতে পারবে না। যখন আমি এরকম মৃত্যুর ডাক শুনলাম, তখন মানুষ এক অলৌকিক শক্তি পায়। আমি আমার পকেট থেকে মেটালের ভারী টর্চ লাইটটা দিয়ে পেছনের দিকে অন্ধের মতো আঘাত করতে লাগলাম। সৌভাগ্যবশত একটা আঘাত সরাসরি ওটার সেই জ্বলন্ত লাল চোখের উপর গিয়ে লাগলো, এবং ওটা একটা তীব্র কান ফাটানো চিৎকার দিল যে আওয়াজটা কোনো পশুর ছিল না, ছিল একটা যন্ত্রণা কাতর মানুষের গঙ্গানের মতো। আঘাত পেয়ে ওটার নখের বাঁধন একটু আলগা হতেই আমি নিজেকে ছাড়িয়ে নিলাম এবং সামনের দিকে এক মরিয়া দৌড় দিলাম। আমি তখন মনে মনে আল্লাহর নাম জপছিলাম আর আয়াতুল কুরসি পড়ছিলাম। কিছু দূর যাওয়ার পরেই আমি দূর থেকে গ্রামের নৈশ প্রহরের বাঁশির আওয়াজ আর টর্চের আলো দেখতে পেলাম। প্রহরীদের দেখেই আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিয়ে রাস্তার ওপরেই লুটিয়ে পড়লাম। পরদিন সকালে গ্রামের মানুষজন আমাকে উদ্ধার করে এবং কুমারখালী হাসপাতালে নিয়ে যায়। আমার পিঠে এবং কাঁধের নখের আঁচড় ছিল, যার জন্য আমাকে বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছিল। 3 দিন আমার প্রচণ্ড জ্বর ছিল। পরবর্তীতে গ্রামের প্রবীণরা শ্মশান ঘাটের সেই বট গাছটি কেটে ফেলেছিলেন। আজ এতগুলো বছর পার হয়ে গেলেও রাতে কোনো বাদুড়ের টানা ঝাপটানোর শব্দ শুনলে আমার পিঠের সেই ক্ষত স্থানটা এখনো ব্যথায় টন টন করে। আজকের মতো এই ছিল ভাইয়া, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।